আসসালামু আলাইকুম। সবাইকে হচ্ছে শুভ সকাল। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ফাইনাল রিভিশন ক্লাস 2-এ তোমাদের সবাইকে স্বাগত। আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাই, আমরা জাস্ট টাইমে চলে এসেছি। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। অলরেডি গতকালকে আমাদের প্রথম অধ্যায় পড়ানো হয়েছে, সেটা আমাদের অলরেডি তোমরা হয়তো পিডিএফ পেয়ে গেছো, পড়েও ফেলছো। এবার আমরা হচ্ছে আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাইও। দ্রুত বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, ফয়সাল ইকবাল ওয়ালাইকুম আসসালাম। ইমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দুলাল বিশ্বাস চলে আসছে। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। বাকিরাও খুব বেশি না, এই আমরা তো ধাপে ধাপে পড়তেছি, ধরো অল্প অল্প করেই, তোমাদেরও খুব বেশি সময় লাগবে না। জয়েন করে ফেলো। ওকে বলছে, ঠিক আছে। ওকে, ইউটিউবেও ওয়েট। আরাফাত বলছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমি একটু সময় নিচ্ছি, 2 থেকে 3 মিনিট সময় একটু হোক। আর তোমরা একটু কষ্ট করে বন্ধু বান্ধবদের মেনশন দাও না কেন, আর ক্লাসটা শেয়ার করে দাও। বন্ধু বান্ধবদের মেনশন দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, এই যে আমাদের আজকের আলোচনার বিষয়, আচ্ছা প্রীতম বড়ুয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পিডিএফ তো দেওয়া আছে এখানে, আদুরি রায় পিডিএফ দেখো, ইউটিউবে দেওয়া আছে, পিডিএফ। ওয়েট, হ্যাঁ 83 হয়ে গেছে, একটু জয়েন করুক, তারপর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতেছি, ঠিক আছে? ম্যারাথন নাই। আচ্ছা, আজকে কিন্তু আমাদের 3টা ক্লাস, বুঝছো? এখন হচ্ছে 10টার দিকে হবে দ্বিতীয় অধ্যায় পড়াবো, দুপুর 3টার দিকে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় পড়বো। এরপর এই 3টা অধ্যায়ের উপর মানে সব থেকে যেটা আকর্ষণীয় ক্লাস হবে সেটা হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস। তো সেখানে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আজকে ঢাকায় বৃষ্টি আসতেছে, প্রচুর বৃষ্টি আসতেছে ঢাকায়। ওকে, 100 পার হয়ে গেছে, আমরা কি শুরু করব? ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। দেখো, আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। তো গতকালকে আলোচনা করছি, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। ওকে, তো যৌক্তিক বিভাগ আসলে জিনিসটা কি, এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। যে বলছে যে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে, কি বলছে, একই সময়ে একটা গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে যখন কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করা হয়, তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। কি বলে? যৌক্তিক বিভাগ বলে। মানে ব্যাপারটা কি বলছে, যৌক্তিক বিভাগ দ্বারা যে একটা সময়ে তুমি মাত্র একটা মূলনীতি ব্যবহার করে একটা জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করতে পারবা। চলো এইভাবে একটু উদাহরণ দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, মানুষ বলছে একটা জাতি, হ্যাঁ মানুষ হচ্ছে একটা জাতি,
একে তুমি কি শিক্ষা নামক মূলনীতি, কিরকম শিক্ষা নামক একটা মূলনীতির ভিত্তিতে তুমি শিক্ষিত ও হচ্ছে কি অশিক্ষিত এই দুই উপজাতিতে যখন বিভক্ত করবা তখন সেটাকে বলবে কি যৌক্তিক বিভাগ। অর্থাৎ তুমি যখন একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করবা তখন তুমি শুধু একই সময়ে একটা মূলনীতি ব্যবহার করতে পারো। অনেকগুলো মূলনীতি আছে, যেমন কি, যেমন সততা হচ্ছে একটা মূলনীতি, এর ভিত্তিতে আমরা মানুষকে ভাগ করতে পারি সৎ মানুষ আর অসৎ মানুষ। তারপর কি, তারপর হচ্ছে শিক্ষা হচ্ছে একটা মূলনীতি, এই মূলনীতিটার ভিত্তি করে তুমি কি, তুমি শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ বলতে পারবা। কখনোই তুমি একের অধিক মূলনীতি ব্যবহার করতে পারবা না। যেমন তুমি কখনোই শিক্ষা নামক মূলনীতি প্লাস হচ্ছে কি এই সততা নামক মূলনীতি তুমি একসাথে দুইটাকে ব্যবহার করতে পারবা না। তোমাকে জাস্ট একটা মূলনীতি ব্যবহার করতে লাগবে, সেটাই হচ্ছে তোমার কি যৌক্তিক বিভাগ। যখন তুমি একটা সময় একটা গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে একটা জাতিকে তার অন্তর্গত উপজাতিতে হচ্ছে বিভক্ত করবা তখন তাকে কি বলবে, যৌক্তিক, কি বলবে, তখন তাকে যৌক্তিক বিভাগ বলবে। কি, যৌক্তিক বিভাগ বলবে। এবার বলো এটা কি বুঝছো, যৌক্তিক বিভাগটা আসলে কি, এটা কি বুঝছো? যৌক্তিক বিভাগ বুঝছো? আচ্ছা, এবার দেখো আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম ফার্স্ট চ্যাপ্টারে যৌক্তিক সংজ্ঞা যেটা ছিল সেটা ছিল জাত্যার্থের বিশ্লেষণ। কিন্তু এই যে যৌক্তিক বিভাগ আছে এখানে পদের বিশ্লেষণ, অর্থাৎ পদের তো দুইটা দিক, আমার একটা কি ব্যক্তার্থ একটা জাত্যার্থ। তো যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যার্থকে বিশ্লেষণ করে, আর এই যে যৌক্তিক বিভাগ আছে এই যৌক্তিক বিভাগ হচ্ছে তোমার কি, যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যক্তার্থের দিকটা বিশ্লেষণ করে। কোন দিকটা, ব্যক্তার্থের দিকটা বিশ্লেষণ করে। যৌক্তিক হচ্ছে কি, যৌক্তিক বিভাগ হচ্ছে কি ব্যক্তার্থের দিকটা বিশ্লেষণ করে। কোন দিকটা, ব্যক্তার্থের দিকটা। আশা করি বুঝছো এইটুক। যৌক্তিক বিভাগ ব্যাপারটা আসলে ক্লিয়ার আশা করি। এবার যৌক্তিক বিভাগের ডিরেক্ট নিয়মে চলে যাব। আমাদের আগে কি যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা আর বিভাগকে একসাথে গুলাই ফেলা যাবে না, এই জন্য আমি গতকালকে একটা অধ্যায় পড়াইছি। আমার প্ল্যানিং ছিল দুইটা অধ্যায় পড়াবো, কিন্তু পরে দেখলাম যে না, যদি তোমরা দুইটা অধ্যায় পড়ো আর দুইটা অধ্যায় তো সংজ্ঞা আছে, নিয়ম আছে, তো সবগুলাই গুলাই ফেলবা। তো সেজন্য কি, সেজন্য আমরা জাস্ট একটা করে পড়তেছি যাতে তোমাদের গুলানোর সম্ভাবনা না থাকে। তো যৌক্তিক সংজ্ঞার হচ্ছে কি, যৌক্তিক সংজ্ঞার নিয়ম ছিল 5টা। প্রথম অধ্যায়টা আমরা পড়ছি গতকালকে। এবার যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে তোমার 6টা। কয়টা, 6টা নিয়ম। কয়টা নিয়ম, 6টা নিয়ম। কয়টা নিয়ম আমার, 6টা নিয়ম। যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টা। তো চলো আমরা প্রথম নিয়মটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমাদের প্রথম নিয়মটা কি, প্রথম নিয়মটা দেখো যে যৌক্তিক বিভাগে সবসময় একটি শ্রেণী বা জাতিকে হচ্ছে কি করতে হবে, ভাগ করা হয়। অর্থাৎ এই যে দেখো আমরা যৌক্তিক সংজ্ঞা বলো বা যৌক্তিক বিভাগ পড়তেছি, এরা কি করে, এরা সবসময় শ্রেণী বা জাতিবাচক পদ নিয়ে হচ্ছে কি আলোচনা করে। কখনো এখানে ব্যক্তি বা বস্তুকে নিয়ে এরা আলোচনা করে না বা এরা হচ্ছে পারে না, সবসময় তোমার একটা শ্রেণী বা জাতিকে করবে। যেমন জীব হচ্ছে একটা শ্রেণী বা জাতি, মানুষ হচ্ছে একটা শ্রেণী বা জাতি, এইগুলা। জীব হচ্ছে একটা শ্রেণী বা জাতি, মানুষ হচ্ছে একটা শ্রেণী বা জাতি। তো যৌক্তিক বিভাগে সবসময় কি করা হয়, একটা শ্রেণী বা জাতিকে ভাগ করা হয়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু নয়। তুমি যৌক্তিক বিভাগেও কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে ভাগ করতে পারবা না। যৌক্তিক বিভাগে কি করবা, তুমি একটা শ্রেণী বা জাতিকে ভাগ করতে হবে। যেমন দেখো জীব যে জাতিটা আছে এই জাতিকে আমরা মানুষ ও পশু এই দুই উপজাতিতে বিভক্ত করতে পারি। তুমি দেখো, তুমি জীবকে কি,
তুমি জীবকে দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে পশু। তো এগুলো কি, এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলোই কি, সবগুলো জাতি বা হচ্ছে জাতি বা কি শ্রেণীকে বুঝায় না একটা। এখানে তো আমি মানুষের নাম বলিনি বা পশুর নাম বলিনি, অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি এগুলো তো তোমার হচ্ছে কি বলিনি আমি, তাই না, মানে এই যে নাম যে আছে। তো এখানে পশু বলছে মানে একটা কি শ্রেণীকে বুঝাইছে, আর কি আর তোমার মানুষ বলতে একটা শ্রেণীকে বুঝাইছে। তো দেখো এখানে বলছে কি, বলছে যে কিন্তু জোবায়ের, শাহেদ, ইউসুফ, ফাহাদ, নীতি, তাবিতা ইত্যাদি কি বিশিষ্ট ব্যক্তিকে বিভক্ত করতে পারবো না। তার মানে তোমার প্রথম নিয়মটা বুঝছো, প্রথম নিয়মটা বুঝছো যে জাস্ট জিনিসটা মনে রাখো যে প্রথম নিয়মটা হচ্ছে যৌক্তিক বিভাগ যদি আমি করতে যাই তাহলে ভাই সোজা সাপটা কথা আমাকে জাতি বা শ্রেণীবাচক পদ লাগবে, এর বাইরে আমি যৌক্তিক বিভাগ করতে পারবো না। অর্থাৎ আমার এখানে কোনো কি বিশেষ ব্যক্তি বা বস্তুকে আমি এখানে আনতে পারবো না, সব সময় আমার জাতি বা শ্রেণীবাচক পদ লাগবে। যেমন এই যে জীব, এটা কি জাত্যার্থ বেশি, এর জন্য কি আমরা জাতি বলবো, মানুষের জাত্যার্থ তার থেকে একটু কম, সে কারণে এটা উপজাতি হয়ে যাবে। তো জীবকে যদি আমি জাতি ধরি তাহলে একে দুইটাতে ভাগ করতে পারবো, মানুষ আর পশু এই মিলেই তো জীব। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যৌক্তিক বিভাগ হবে। বাট যখনই তুমি এই যে বিশিষ্ট নামে চলে আসবা, জোবায়ের, শাহেদ, ইউসুফ, ফাহাদ, নীতি, তাবিতা ইত্যাদি, এইগুলা বিশিষ্ট ব্যক্তিকে বিভক্ত করতে পারবা না তুমি। তো প্রথম নিয়মটা কি ক্লিয়ার? প্রথম নিয়মটা বুঝছো তাহলে তোমরা? প্রথম নিয়মটা কি বুঝছো? কই কমেন্ট দেখি না কেন, প্রথম নিয়মটা কি বুঝছো? আচ্ছা ওবাইদুল্লাহ বলছে বুঝছি, আচ্ছা লিংকন সাকিব এরা বলছে বুঝছি। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখন দেখো, এখন আবার ওই যে সেম কথা ভাই, তোমারে হচ্ছে নিয়ম দিয়ে রাখছে, এখন তুমি যদি নিয়ম না মানো তাহলে তো তুমি কি দোষ বা ত্রুটি করে ফেলবা, যেটাই যুক্তিবিদ্যায় কি বলে, যুক্তিবিদ্যা বলে অনুপপত্তি। তো যৌক্তিক বিভাগের যে প্রথম নিয়মটা আছে, এই প্রথম নিয়মটা যদি তুমি লঙ্ঘন করো তাহলে দুইটা অনুপপত্তি ঘটে। কয়টা? দুইটা অনুপপত্তি ঘটে। কি কি? একটা হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। তার মানে পরীক্ষার হলে কিন্তু এই এমসিকিউ গুলো আসতে দেখা যায় যে যৌক্তিক বিভাগের যদি তুমি প্রথম নিয়মটা লঙ্ঘন করো তাহলে কয়টা অনুপপত্তি ঘটে এবং কি কি অনুপপত্তি ঘটে। আমরা তখন উত্তর কি করব, যৌক্তিক বিভাগে যদি আমি প্রথম নিয়মটা লঙ্ঘন করি তাহলে দুইটা অনুপপত্তি ঘটে, আর সেই অনুপপত্তি গুলো হচ্ছে একটা হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যারা আসছো দেখো, দেখো যারা আসছো দেখো, দেখো তোমাদের সময়ের গুরুত্ব আছে সেই কারণে কিন্তু আমি জাস্ট টাইমে চলে আসি। আমি খুবই রেয়ার হচ্ছে লেট করি যদি কোনো প্রবলেম না থাকে, না হলে আমি সবসময় জাস্ট টাইমে ইন করার চেষ্টা করি। এইবার এবার এবার প্রথমটা দেখে নিন, আমি আবার বলে দিচ্ছি, এই প্রথম নিয়মটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। তো এইটা একটু ভালো করে বুঝবা, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, একটু পরে যারা হচ্ছে জয়েন করছে আমি জাস্ট বলি যে আমরা প্রথমে যৌক্তিক বিভাগ পড়ছি। যৌক্তিক বিভাগে কি করি, আমি একটা মূলনীতি একই সময় আমি মাত্র একটা মূলনীতি ব্যবহার করে একটা জাতিকে তার অন্তর্ভুক্ত উপজাতিতে বিভক্ত করতে পারবো। যেমন জীবকে আমি মানুষ আর পশুতে হচ্ছে বিভক্ত করতে পারি। তারপর তারপর কি বলছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এখানে আসলো, এখানে আমি কি করব, এই যে ধরো এই যে শিক্ষিত মানুষ বলি না আর অশিক্ষিত মানুষ বলি না, এখানে মূলনীতিটা কি, শিক্ষাটা হচ্ছে মূলনীতি, তো এটাকে আমি যৌক্তিক বিভাগ বলবো। এরপর আমরা আসলাম কি, এরপর আমরা আসলাম যে প্রথম নিয়মে। প্রথম নিয়মটা হচ্ছে যে কি, সবসময় যৌক্তিক বিভাগ জাতিবাচক বা শ্রেণীবাচক পদের হবে, কোনোভাবেই বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে সেটা বুঝাইতে পারবে না। তো জাতি বা শ্রেণী কাদের বোঝায়, জীব হচ্ছে একটা জাতি, মানুষ হচ্ছে একটা জাতি, আর কি এখন বিশিষ্ট ব্যক্তি বা বস্তু কারা, এই যে যেমন দেখো আমি যে নাম বলছি, জোবায়ের বলছি, ফাহাদ বলছি, ইউসুফ বলছি, শাহেদ বলছি, এগুলো কি নাম, এগুলো তুমি যৌক্তিক বিভাগ করতে পারবে না। এখন তুমি যদি করো তাহলে তোমার কি দুইটা সমস্যা হবে, একটা অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে,
আরেকটা কি, আরেকটা গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তো অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তিটা কি, এটা আমরা একটু দেখি। বলছে যে কোনো একটা জাতি বা শ্রেণীবাচক পদের পরিবর্তে তুমি যদি বিশেষ বস্তু বা ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করো তাহলে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এখন ভাই তোমারে বইলে রাখছে যে তোমারে হচ্ছে কি যৌক্তিক বিভাগ করতে গেলে তোমার জাতি বা জাতি বা কি, জাতি বা শ্রেণীবাচক পদ লাগবে। এখন সেইটা না করে তুমি যদি বিশেষ একটা বস্তু বা ব্যক্তিকে যদি তুমি অঙ্গ প্রত্যঙ্গে যদি তুমি ভাগ করো, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি তুমি ভাগ করো, তাহলে যে অনুপপত্তিটা ঘটবে সেটাকে বলবে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। কি, অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। দেখো কথার মধ্যে লুকায় আছে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা। যেমন দেখো এই সক্রেটিস নামক এই ভদ্রলোককে যদি তোমার তার হচ্ছে কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ মাথা, হাত, পা, নাক, আঙ্গুল এগুলোতে যদি তুমি বিভক্ত করো তাহলে অঙ্গগত বিভাগজনিত হবে। বা তুমি যদি একটা গাছকে শাখা, মূল, কাণ্ড, পাতা ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি বিভক্ত করো তাহলে হচ্ছে কি অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এটা বুঝছো ব্যাপারটা? আমি কি জাস্ট দিস কথাটা মনে রাখো যে যেহেতু বলছে এটা অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, তার মানে কি আমারে বলছে আমার জাতি বা শ্রেণীবাচক পদ লাগবে, কিন্তু সে না করে সে পাকনামি কইরা গায় কি মানুষের হচ্ছে বিশিষ্ট ব্যক্তি বলো বা বস্তুকে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করে ফেলছে। তো এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে বিভক্ত করছে, যেমন দেখো এখানে দেখছি, দেখো এই যে দেখো ব্যক্তির ক্ষেত্রে দেখো তার সক্রেটিসকে বলো বা যাই বলো, তোমার এগুলা কি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ না? এগুলাতে বিভক্ত করলে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। বা একটা গাছকে, এই যে দেখো একটা গাছকে যদি তুমি শাখা, মূল, কাণ্ড, পাতা এগুলোতে বিভক্ত করো তাহলে তোমার কি অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এটা দ্বিতীয় চ্যাপ্টার বলতেছি, দ্বিতীয় চ্যাপ্টার। আশা করি এটা ক্লিয়ার। এবার কি গুণগততে যাব। গুণগত ভাই এক নম্বরটা, ক নম্বরটা বুঝছো? পরীক্ষা আসতে পারে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে, বুঝছো তোমরা? এবার বলছে কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি, সেম জিনিস, জাস্ট শুধু কি জিনিসটা মনে রাখবা, আগেরটাতে অঙ্গগত ছিল মানে কি অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হয়েছে। এইখানে দেখো কি করে, এইখানে তোমার কি বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার যদি তুমি বিভিন্ন গুণে বিভক্ত করো, কি বিভিন্ন গুণে বিভক্ত করো। দেখো একটা জাতি বা শ্রেণীবাচক পদের পরিবর্তে যদি তুমি একটা বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে বিভক্ত করো তাহলে গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন দেখো তুমি যদি একটা আপেলকে, একটা হচ্ছে কি আপেলকে তার হচ্ছে কি এগুলো গুণ না, তার স্বাদ, তার বর্ণ, তার গন্ধ, তুমি যদি এগুলোতে যদি একটা যদি আপেলকে যদি স্বাদ, বর্ণ, গন্ধ, রূপ, রস এগুলোতে যদি তোমার হচ্ছে কি বিভক্ত করো তাহলে কি হবে, তাহলে গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ কি এই যে স্বাদ, বর্ণ, গন্ধ, তারপর হচ্ছে রূপ, রস এগুলো কিন্তু গুণ বুঝায়। তো যখন তুমি একটা আপেলকে যখনই তুমি হচ্ছে কি করবা, যখনই তুমি এইগুলো গুণে হচ্ছে কি করবা বিভক্ত করবা, তখনই যে হচ্ছে কি অনুপপত্তিটা ঘটবে সেটাকে বলবে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি। দেখবা যেখানে গুণের কথাটা উল্লেখ আছে, যেখানে গুণের কথাটা উল্লেখ আছে সেখানে কি, সেখানে দেখবা গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। আর যেখানে হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে তুমি দেখবা যে বিভক্ত করছে সেখানে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। আমাদের প্রথম নিয়ম শেষ।
এবার দ্বিতীয় নিয়মে চলো, দ্বিতীয় নিয়মে যাই। দেখো দ্বিতীয় নিয়মে বলছে যে যৌক্তিক বিভাগে সর্বদা একই সময়ে একটি মূলনীতি, কয়টা? একটা মূলনীতি অনুসরণ করে পদের বিভাজন করতে লাগবে। তোমার স্পষ্ট করে বলে দিয়েছে যে তুমি যদি কোনো একটা পদের যৌক্তিক বিভাগ করতে যাও তাহলে ওই সময়ে, ওই সময়টাতে তুমি মাত্র কি, মাত্র একটা মূলনীতি ব্যবহার করতে পারবা, তুমি একটার বেশি মূলনীতি ব্যবহার করতে পারবা না। ব্যাপারটা কেমন দেখো, তুমি যদি মানুষ জাতিটাকে শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে তুমি যদি শিক্ষিত আর অশিক্ষিত এই দুই উপজাতিতে বিভক্ত করো তাহলে সেটা কি নিয়ম মানবে। কারণ কি, কারণ তুমি এখানে একটাই মূলনীতি ব্যবহার করছো মানুষ জাতির ক্ষেত্রে। তুমি কিন্তু কি মানুষ জাতিকে যখন তুমি কি এই যে উপজাতিতে যে বিভক্ত করছো এখান ক্ষেত্রে তুমি মাত্র একটা মূলনীতি ব্যবহার করছো, কিন্তু একের অধিক মূলনীতি তুমি ব্যবহার করনি। তোমারে বলছে যে তুমি একটাই মূলনীতি ব্যবহার করতে পারবা, তুমি একটাই ব্যবহার করছো, তার মানে কি তুমি নিয়ম মানছো। ঠিক আছে, তার মানে কি তুমি নিয়ম মানছো। এখন ভাই, এখন তুমি যদি না নিয়ম মানো তাহলে কি হবে সেটাই দেখি। দেখো যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে, অর্থাৎ একটি মূলনীতি পরিবর্তে তুমি যদি একাধিক মূলনীতি অনুসরণ করো, ধরো তুমি একটা কি, তোমার একটা জাতিকে কি করছে, তোমার একটা জাতিকে যৌক্তিক বিভাগ করতে বলছে। এখন জাতিকে যৌক্তিক বিভাগ করতে যায় তোমার বলে দিছে যে তোমার একটা মূলনীতির বেশি তুমি ব্যবহার করতে পারবে না। কিন্তু এখন তুমি বলা যায় না, একটু দেখি তো একটার বেশি মূলনীতি ব্যবহার করি কেমন হয়। তো যখনই তুমি একটার বেশি মূলনীতি ব্যবহার করতে যাবা তখনই আরেকটা কি অনুপপত্তি ঘটবে, কারণ তুমি তো নিয়ম মানতেছো না। তো তখন এই অনুপপত্তিটার নাম হবে কি জানো? সংকর বিভাগজনিত অনুপপত্তি। কি? সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। যেমন দেখো, এই যে দেখো মানুষ হচ্ছে আমার একটা কি জাতি, একে তুমি যখন সৎ লম্বা ফর্সা জাতিতে বিভক্ত করবা তখনই তোমার কি ঘটবে, তখনই তোমার সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কিভাবে ঘটবে দেখো, এই যে দেখো সততা যদি তুমি একটাকে মূলনীতি ধরো, এর ভিত্তিতে যদি তুমি মানুষ উপজাতি থেকে ভাগ করো তাহলে কি আসবে? সৎ আসবে, সৎ মানুষ, আরেকটা আসবে অসৎ মানুষ। এরপর এই যে লম্বা, উচ্চতা, উচ্চতা কি হবে? উচ্চতা নামক যদি তুমি একটা মূলনীতি ধরো এর ভিত্তিতে তোমার কি কিসে কিসে ভাগ করবা? লম্বা মানুষ, আরেকটা কি খাটো মানুষ, ও লিখে দিতে পারো। আরেকটা কি, আরেকটা হচ্ছে কি বর্ণ, বর্ণ কি ফর্সা, শ্যামলা, কালো। তো দেখো তোমারে কি বলছে ভাই, তোমারে বলছে যে ভাই তুমি মাত্র একটা মূলনীতি ব্যবহার করতে পারবা, কিন্তু তুমি এনে কি করছো, তুমি এই যে মানুষকে এই যে সৎ লম্বা তারপর এই যে ফর্সা জাতিতে যে এই যে বিভক্ত যে করছো, কে এই যে তিনটাতে যে তুমি বিভক্ত করছো, তখনই কি হয়ে গেছে, তখনই তুমি কয়টা? একটা মূলনীতি, এই যে দুইটা মূলনীতি, তিনটা মূলনীতি। এই যে দেখো এই যে সততা মূলনীতির ভিত্তিতে সৎ মানুষ অসৎ মানুষ, উচ্চতা মূলনীতির ভিত্তিতে লম্বা মানুষ আর কি খাটো মানুষ, আর কি বর্ণ মূল কি মূলনীতির ভিত্তিতে ফর্সা মানুষ, শ্যামলা মানুষ, কালো মানুষ। তো কি তিনটা মূলনীতি ব্যবহার করছো, তো তুমি কি তিনটা মূলনীতি ব্যবহার করতে পারবা? তুমি কয়টা মূলনীতি ব্যবহার করতে পারবা? তিনটা কি পারবা? না, তোমার তো বলেই দিয়েছে নিয়মে যে তুমি একটা মূলনীতি ব্যবহার করতে পারবা, এর বেশি পারবা না।
তো যার কারণে এখানে তুমি যেহেতু নিয়মটা মানোনি, তো এখানে তোমার একটা অনুপপত্তি ঘটছে, যে অনুপপত্তির নাম হচ্ছে সংকর বিভাগজনিত অনুপপত্তি। বলে রাখি, নিয়ম 1 আর নিয়ম 2 খুবই 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 গুরুত্বপূর্ণ। এই দুইটা নিয়ম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। নিয়ম 1 আর নিয়ম 2 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আমাকে একটু ক্লিয়ার করো, যেহেতু এই দুইটা নিয়ম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, তোমরা কি এটা বুঝছো কি বুঝো না, এটা আমাকে একটু জানাও। সততার সতের মধ্যে পার্থক্যটা হচ্ছে, দেখো সততা হচ্ছে একটা মূলনীতি, সেই মূলনীতির ভিত্তিতে তুমি কি সততা যে আছে তোমার, এই সততা মূলনীতির ভিত্তিতে তোমার কি একটা মানুষ সৎ হইতে পারে, একটা মানুষ অসৎ হইতে পারে, এইটাই বুঝাইছে। সততা হচ্ছে একটা মূলনীতি, সেইটার ভিত্তিতে তুমি উপজাতিতে ভাগ করতেছো সৎ মানুষ আর অসৎ মানুষে। ওকে, সবাই বুঝছে? এবার চলো 3 নম্বরে। 3 নম্বরটাও গুরুত্বপূর্ণ, একটু কম, বাট এটাও গুরুত্বপূর্ণ, এটাও মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ। বলছে যে বিভাজ্য জাতির ব্যক্তর্থ, বিভাজ্য জাতির ব্যক্তর্থ বিভাজ্য উপজাতির ব্যক্তর্থ পরস্পর সমান হবে। কি বলছে দেখো, বিভাজ্য জাতির ব্যক্তর্থ, বিভাজ্য জাতির ব্যক্তর্থ বিভাজ্য উপজাতির ব্যক্তর্থ পরস্পর সমান হবে। অর্থাৎ এই যে মানুষ জাতিকে যখন তুমি সৎ মানুষ আর অসৎ মানুষ এই দুই হচ্ছে কি উপজাতিতে বিভক্ত করবা, তখন এই দুই উপজাতির ব্যক্তর্থ মানুষ জাতির ব্যক্তর্থের সমান হবে। অর্থাৎ দেখো এখানে কাকে তুমি বিভাজ্য বলছো, বিভাজ্য করছো বলতো, মানুষ জাতিকে তুমি কি মানুষ জাতিকে তুমি বিভাজ্য করে সৎ মানুষ আর অসৎ মানুষে হচ্ছে কি বিভক্ত করছো। তো বিভাজ্য জাতি এখানে কোনটা, বিভাজ্য জাতি হচ্ছে এখানে মানুষ, তার মানে কি আমার মানুষ হচ্ছে বিভাজ্য জাতি, তাই তো। এখন বলছে যে এই যে বিভাজ্য জাতির যে ব্যক্তর্থ আছে, তো মানুষের ব্যক্তর্থ অর্থাৎ সংখ্যা বা পরিমাণ, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখে রাখলাম যে কত 300, যেহেতু আমরা গতকাল ক্লাসে এটা দিয়ে বুঝছিলাম, তো ধরলাম যে মানুষের ব্যক্তর্থ অর্থাৎ সংখ্যা বা পরিমাণ 300। এখন বিভাজ্য উপজাতি, বিভাজ্য উপজাতি কোনগুলো, এই যে দেখো মানুষ, মানুষ জাতিকে যখন কি এই যে সৎ মানুষ আর অসৎ মানুষ এই দুইটা উপজাতিতে বিভক্ত করছে অর্থাৎ বিভাজ্য করছে, তার মানে কি আমার বিভাজ্য উপজাতি কোনটা, সৎ মানুষ আরেকটা কি অসৎ মানুষ। সৎ মানুষ আর অসৎ মানুষ এটা হচ্ছে আমার কি বিভাজ্য উপজাতি, এর হচ্ছে কি ব্যক্তর্থ পরস্পর সমান হবে, অর্থাৎ এই যে সমান হবে। এখন বলো, এখন তুমি যদি একটা দেখো এখানে সততা নামক মূলনীতি ব্যবহার করা হয়েছে, তো দুনিয়া যদি তুমি জাস্ট এইটা যদি দেখো তাহলে কি একটা মূলনীতি তো ব্যবহার করতে বলছে, তো মানুষের সংখ্যা যদি 300 হয়, তো আমরা যদি সততা নামক মূলনীতিটা এখানে ব্যবহার করি, তাহলে দুনিয়ার যত সৎ মানুষ আর অসৎ মানুষ আছে সবগুলো মিলেই তো মানুষ, নাকি সবগুলো মিলেই তো মানুষ, সৎ মানুষ আর অসৎ মানুষ এই দুইটা মিলেই তো তোমার হচ্ছে মানুষ হবে, তাই না। তো সৎ মানুষের সংখ্যা ধরলাম 200 আর অসৎ মানুষের সংখ্যা ধরলাম 100, তাহলে কত হয়ে গেল 200 আর 100 কত হইল 300, আর এখানে মানুষের সংখ্যা কত, মানুষের সংখ্যা হচ্ছে 300, তার মানে কি দুইটাই পরস্পর সমান হইছে না, এদের সংখ্যা বা পরিমাণ বা ব্যক্তর্থটা। এদের ব্যক্তর্থটা কি সমান হইছে, তো সমান হয়েছে, তো এইটাই বুঝাইছে মূলত নিয়মটাতে, যে
তোমার যে বিভাজ্য জাতির যে ব্যাক্তর্থ থাকবে সেটা হচ্ছে কি বিভাজ্য উপজাতির ব্যাক্তর্থ, এই দুইটা পরস্পর কি হবে সমান হবে। আচ্ছা বলছে যে বিভাজ্য আর বিভক্ত কি? আরে ভাই বিভাজ্য বলতে কি তুমি কাকে বিভাজ্য করছো বলতো? তো একটা জাতিকে তো তুমি ভাগ করতেছো তাই না, বিভাজ্য করতেছো। তো এখানে কাকে? এখানে মানুষটাকে, এখানে মানুষ হচ্ছে বিভাজ্য। কারণ কি? কারণ তুমি মানুষটাকে হচ্ছে কি করতেছো বিভাজ্য করতেছো। বিভাজ্য করে কি করতেছো? দুইটা উপজাতিতে তুমি বিভক্ত করতেছো একে, একটা সৎ মানুষ একটা অসৎ মানুষ, এরা হচ্ছে বিভক্ত উপজাতি, এরা হচ্ছে কি বিভক্ত উপজাতি। এদের দুইটার ব্যাক্তর্থ কি হবে সমান হবে। দেখো মানুষের সংখ্যা যদি আমার 300 হয় তাহলে ঠিক আছে, দুনিয়া যত সৎ মানুষ আছে আর অসৎ মানুষ আছে এদের মিলেই তো মানুষ। কারণ কি একটা মূলনীতি ব্যবহার করতে পারবো আমি। এখন তুমি আবার বলতে পারো যে ভাইয়া তাহলে তো শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষগুলো আবার কই গেল? আরে ভাই ওইটা তো আলাদা মূলনীতি, আমাকে তো একটা মূলনীতি ব্যবহার করতে লাগবে। তো যখন আমি দুনিয়ার যত শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ আছে এই সব মিলেই তো মানুষ, তখন কি তখন শিক্ষা নামক মূলনীতি চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এমন। এবার দেখো, এবার আমরা দেখো, এবার যদি নিয়ম না মানো অর্থাৎ মানুষের সংখ্যা যদি দেখো এখানে 300 দেখছি না, যদি মানুষের সংখ্যা 300 থেকে যদি 250 হয় তাহলে কি এখানে 300 হয়েছে এখানে 250 হয়েছে, তাহলে তো নিয়ম মানেনি। বা এখানে 300 হয়েছে এখানে যায় 350 হয়ে গেছে, তাও তো নিয়ম মানেনি। এই দুইটা ব্যাপার যদি ঘটে তাহলে তো নিয়ম মানবে না। তো এইটাই হচ্ছে এই দুইটাই নিয়ম অনুপপত্তি ঘটে যে তুমি যদি তৃতীয় নিয়মটা লঙ্ঘন করো তাহলে দুইটা অনুপপত্তি ঘটে। একটা কি অতি ব্যাপক বা অতি সংকীর্ণ, অর্থাৎ কি অব্যাপক বা অতি সংকীর্ণ। অব্যাপক হইলে কি কমে যাবে অর্থাৎ 300 থেকে 250 চলে আসবে। আর অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি কি 300 থেকে লাফায় কত 350 হয়ে যাবে। কত 300 থেকে 350 হয়ে যাবে, 300 থেকে 350 হয়ে যাবে। এখন দেখো, এখন প্রথমটা দেখি। বলছে যে যৌক্তিবিভাগে বিভক্ত উপজাতির মিলিত ব্যাক্তর্থ যদি বিভাজ্য জাতির ব্যাক্তর্থের চেয়ে কম হয় তাহলে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। আচ্ছা এখন দেখো, এখন কি বলছে দেখো, এখানে এই যে উদাহরণ দেওয়া আছে, এইটাই তো নাকি, এটা কি আমার, এটা হচ্ছে আমার কি বিভাজ্য জাতি, আর এগুলো কি, এগুলো হচ্ছে কি বিভাজ্য উপজাতি বা বিভক্ত উপজাতি যেটাই। তো এখন কি বলছে, বলছে যে যদি এমন অবস্থা হয় যে এর সংখ্যা কত, প্রাণীর সংখ্যা ধরলাম আমরা এখানে 1000, ঠিক আছে, সংখ্যা বা পরিমাণ জাস্ট বোঝানোর জন্য। এর সংখ্যা 1000 হইছে, আর এর সংখ্যা যদি হয় তোমার হচ্ছে কত কম হয়, মানে ধরলাম 800 যদি হয় এদের সংখ্যা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অব্যাপক বা অতি সংকীর্ণ বিভাগজনিত অনুপপত্তি। ব্যাপারটা এখন কেমন আমি তোমাদের বুঝাই, সেটা হচ্ছে যে দেখো প্রাণী বলতে কি শুধু এই 4টা জিনিসকেই বোঝায়? আমাকে বুঝাও তো, প্রাণী বলতে কি শুধু এই 4টা জিনিসকেই বোঝায়? কেন ভাই, মুরগি কই গেল, ভেড়া কই গেল, মানে আলাদা যা আছে, বিড়াল কই গেল, সিংহ কই গেল, তো এরা ভাই কই গেল? এরাও তো ভাই কি, এরাও তো প্রাণী নাকি, এটারও তো একটা সংখ্যা আছে তাই না? তো এখানে দেখো, এখানে বলতে গেলে প্রাণী বলতে এখানে সবগুলোকে বুঝাইতে পারেনি তাই না, এখানে কিন্তু সবগুলো উল্লেখ নাই, মাত্র কয়টা আছে দেখো 4টা উল্লেখ আছে, কিন্তু এই 4টা দিয়েই কি প্রাণীকে কভার করা সম্ভব? আরো তো আছে। তো সেজন্য বললাম যে এইখানে এদের সংখ্যা ধরলাম আমরা 800 আর প্রাণীর সংখ্যা ধরলাম 1000। যখনই দেখবা যে এমন অবস্থা সিচুয়েশন হয়ে যাবে তখনই সেটা কি হবে, তখনই সেটা কি
অব্যাপক বা অতি সংকীর্ণ বিভাগজনিত অনুপবর্তী ঘটবে। কারণ কি, আমার নিয়মই বলছে যে এদের এটা সমান হইতে হবে। এখানে 1000 হইলে এখানেও 1000 হইতে লাগবে, কিন্তু এখানে তো 1000 হয় না। এখানে কত হইছে? এখানে হইছে 800, এখানে হইছে 1000। তাহলে দেখো ওইখানে 1000 হইছে, এখানে হইছে কত? 800। তো তাহলে কি হবে? যখনই দেখবা যে এই সাইডটাতে দেখবা, এটা হচ্ছে কি এই পাশে ডান সাইডটাতে দেখবা, যখনই দেখবা যে এখানে কমে গেছে, তখনই হয়ে গেছে অব্যাপক। কি হবে? অব্যাপক বা অতি সংকীর্ণ। কি? অব্যাপক বা অতি সংকীর্ণ। আর যখনই দেখবা যে এইখানে 1000 হইছে আর এইখানে গিয়ে 1200 হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে অতি ব্যাপক। কি হবে? অতি ব্যাপক হবে। কি হবে আমার? অতি ব্যাপক। এই বুঝছো? এটা বুঝছো? যখনই পরে অতি ব্যাপকে যাচ্ছে, আমি জাস্ট বলি, যখনই দেখবা এর সংখ্যাটা ওর থেকে কম হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে অব্যাপক বা অতি সংকীর্ণ। যখনই দেখবা যে বেড়ে গেছে, ধরো 1000 ছিল, এখানে 1200 হয়ে গেছে, তখনই কি হয়ে যাবে? অতি ব্যাপক হয়ে যাবে। কি? অতি ব্যাপক হয়ে যাবে। অতি ব্যাপকে যাই, চলো। এই যে দেখো, জাস্ট এটা এখানে দেখো, ত্রিভুজ হচ্ছে আমার এখানে জাতি, আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার উপজাতি। তো এখন দেখো, এখন ত্রিভুজ বলতে এই তিনটার বাইরে কি আর কোনো ত্রিভুজ তোমরা পড়ছো কখনো? আমাকে বলতো যখন তোমরা পড়ছিলা, বলো এই তিনটার বাইরে কি কখনো ত্রিভুজ পড়ছো? ত্রিভুজ বলতে তো আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজকেই বুঝি, নাকি? তো ত্রিভুজ পদের যা ব্যক্তর্থ এই তিনটাই তো কভার করে। ধরলাম এখানে ত্রিভুজ পদের ব্যক্তর্থ 300। বারবার বলতেছি, এগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো জাস্ট হচ্ছে কি এমনি বুঝাচ্ছি। তো সমবাহু কত? 100, সমদ্বিবাহু ধরলাম কত? 100, আর এইটা ধরলাম কত? 100 ধরলাম। তো 300 হয়ে গেছে না? 300 কি এদের কি সমান সমান হয়ে গেল না? সমান সমান হয়ে গেছে তো ব্যক্তর্থ। কারণ ত্রিভুজ বলতে তো এই তিনটাকেই বোঝায়, সমবাহু, সমদ্বিবাহু প্লাস হচ্ছে কি বিষমবাহু। কি? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই তিনটাই তো, এই তিনটাই তো ত্রিভুজকে হচ্ছে কি কভার করে, নাই নাকি? এখন এর সাথে যদি তুমি আরেকটা জিনিস যুক্ত করো, যেটার নাম হচ্ছে কি? বৃত্ত। এই যে দেখো, এই যে বৃত্ত। তো ভাই বৃত্ত তো আলাদা, ওটা তো আলাদা অন্তর্ভুক্ত। তাহলে কি এর কি পরিমাণটা বেড়ে যাবে না? তো ধরলাম যে বৃত্ত আরো 100। দেখো এখানে কিন্তু বৃত্ত লেখা আছে। তোমার এইখানে এই তিনটা নেওয়ার ফলেই তোমার কি নিয়ম মানতেছিল, কিন্তু তুমি ওইটা না করে তুমি কি করছো? পাকনামি করে আবার বৃত্তরে যুক্ত করে দিছো। তো যুক্ত করে দিলে কি ওর তো পরিমাণটা আরো বেড়ে যাবে। তো দেখো আরো 100 বেড়ে গেছে। তো এইখানে হইছে আমার 300, আর এইখানে হয়ে গেছে কত? 100, 200, 300, 400। তো তোমার সমান হইছে? এইখানে 300, ওইখানে 400, সমান হইছে? কই সমান হইছে? সমান তো হয়নি। তো যার কারণে কি, যার কারণে এই যে এই তো আমি বলছি, এই পাশে খেয়াল করবা, ডান দিকে কার ব্যক্তর্থ, ডান দিকে ব্যক্তর্থ বাড়ছে না কমছে সেটা খেয়াল করবা। যদি কমে তাহলে অব্যাপক, যদি বাড়ে তাহলে অতি ব্যাপক। যদি কমে অব্যাপক, যদি বাড়ে অব্যাপক। তাহলে এটা কি? অতি ব্যাপক বিভাগজনিত অনুপবর্তী ঘটছে। কি? অতি ব্যাপক বিভাগজনিত অনুপবর্তী ঘটছে। অতি ব্যাপক, আশা করি এটা বুঝছো। আমাদের তিনটা নিয়ম ডান, আর তিনটা আছে। এবার চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম নিয়ে আমার কিছু কথা আছে, আগে বুঝো কি বুঝাচ্ছি। এরপরে আমি জানি চতুর্থ নিয়ম নিয়ে একটু কনফিউশন লাগবে তোমাদের, আমি পরে ওইটা বলে দিচ্ছি যে তোমরা তখন কি করবা বা এটা সলিউশনটা কি। আগে বুঝো কি বলতেছি, আগে বুঝো কি বলতেছি। বলছে যে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর হচ্ছে কি বিচ্ছেদক হবে।
পরস্পরের সাথে এরা একত্রিত হয়ে বা মিলেমিশে থাকতে পারবে না। এরা কি পরস্পর কি হবে, আমার বিচ্ছেদক হবে। অর্থাৎ কি বিচ্ছেদক বলতে এখানে কি বুঝাইছে, যে মানে আলাদা আলাদা হবে এরা আর কি। বিচ্ছেদক বলতে এখানে আলাদা আলাদা বুঝাইছে, এরা একত্রিত হইতে পারবে না বা একে অপরের সাথে মিশে যাইতে পারবে না। ব্যাপারটা কেমন আমি বলি, তুমি যদি মানুষ জাতিটাকে ফর্সা, কালো, শ্যামলা এই তিনটা উপজাতিতে হচ্ছে কি করো, বিভক্ত করো, তাহলে কি যে ফর্সা সে কালো হইতে পারবে না, যে কালো সে শ্যামলা হইতে পারবে না, আবার যে শ্যামলা সে কালো হইতে পারবে না, যে কালো সে ফর্সা হইতে পারবে না। ব্যাপারটা এমন, এটাতে যদি তুমি বিভক্ত করো ঠিক আছে, তাহলে কি বলছে, প্রথম যে বলছে যে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে, এরা কিন্তু আলাদা আলাদা। কারণ কি, কারণ একটাকে তুমি আরেকটার সাথে মিলাইতে পারবে না। যেটা ফর্সা সেটাকে তুমি না কালো বলতে পারবা, না সেটাকে শ্যামলা বলতে পারবা, বা যেটা শ্যামলা সেটাকে কালো বলতে পারবা না, বা যেটা কালো সেটাকে ফর্সা বলতে পারবা না। অর্থাৎ কি এরা পরস্পর বিচ্ছেদক, আলাদা। এরা হচ্ছে কি আলাদা, হ্যাঁ আলাদা হয়ে যাবে, মানে কি ব্রেকআপ। আচ্ছা যাই হোক, তো যেটা বুঝাইলাম যে যে ফর্সা সেটাকে তুমি কালো বলতে পারবে না, সেটাকে তুমি হচ্ছে কি যেটা কালো সেটাকে তুমি শ্যামলা বলতে পারবা না। একটা অধ্যায় পড়বো আজকে, শুধু এখন শুধু একটা অধ্যায় পড়বো। তো এইটা বলছে, এখন তুমি যদি এই নিয়মটা না মানে যে ঠিক আছে তাহলে দেখি, এখন আলাদা আলাদা করলাম ঠিক আছে, কিন্তু এখন যদি আমি একসাথে করে দিই বা মিলাই মিশাই দিই তাহলে কি ঘটবে সেটা এখন গিয়ে একটু দেখি। বলছে যে এই যৌক্তিক বিভাগে যদি তুমি চতুর্থ নিয়মটা, অর্থাৎ কি এরা যদি এই যে বললাম না পরস্পর বিচ্ছেদক হবে, একে অপরের সাথে মিশে যাবে না, বা একে অপরের সাথে যদি এখন মিশে যায় তাহলে কি হবে, তাহলে যে অনুপপত্তিটা ঘটবে সেটাকে বলবো পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। কি পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। আচ্ছা সুময় আক্তার বলছে কি যে এখন কালো ফর্সা হইতে পারে, ওই কি ক্রিম মেখে মেখে নাকি, ওই যে কি কি না ক্রিম আছে। আচ্ছা যাই হোক ঠিক আছে, আমরা ওইগুলোতে না যাই, জাস্ট নর্মালি আমি যেটা বুঝাতে চাচ্ছি আশা করি তোমরা ওগুলোতে ওইটা বুঝছো। ভাই শুনো, তুমি যদি বিতর্ক করতে চাও না, তুমি যে কোনো বিষয়কে বিতর্কিত করতে পারবা। একটা জিনিস যদি তুমি মানতে না চাও ভাই, তুমি সেটাকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক দিয়ে তুমি ওটাকে মানে না মানতে পারবে, বা তুমি ওটার কোনো না কোনো একটা খুঁত বের করে আনবাই। তো মানুষের পক্ষে কখনো আসলে 100% কি নিখুঁত হওয়া সম্ভব নয়, কোনো না কোনো মানে খুঁত থাকবে কারো মধ্যে। এটাই মানুষের হচ্ছে বৈশিষ্ট্য, যে কোনো না কোনো খুঁত থাকবেই। 100% নিখুঁত হওয়া কারো পক্ষে সম্ভব না। তো এরকম মনে রাখা যে তোমরা যদি চাও যে এইগুলো এই ব্যাপারগুলোকে কি আমি বিতর্কিত করব, তুমি চাইলে বিতর্কিত করতে পারবা। এখন এই যে যুক্তিবিদ্যা যে বিষয়টা আছে, বা আমি নিজে কিন্তু ফিলোসফি নিয়ে পড়াশোনা করি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াশোনা করি। তো এই যে দর্শন বিভাগ, এই যে দর্শন নিয়ে যখন আমি পড়তে যাই, দর্শনে আসলে জানো নিশ্চিত বলতে কিছু নাই। দর্শনের একটা শাখা হচ্ছে যুক্তিবিদ্যা। এখানে কি হয় জানো, এই যে যুক্তিবিদ্যা যে আছে, তোমরা বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন কি মতামত পড়ছো না? তো ধরো একজন একটা মতামত দিল, দেখবা যে সেই মতামত নিয়ে কেউ না কেউ আরেকটা কি কাউন্টার দিছে। ওই যে বলে না কি ফুটবল খেলার সময় কি কাউন্টার অ্যাটাক, দেখো না এই যে ইউরো যে চলতেছে বর্তমানে, ইউরো কাপ ফাইনালে যে গেছে স্পেন আর হচ্ছে কি ইংল্যান্ড। তো ইউরোর যে দেশগুলো আছে এদের খেলা কিন্তু বেশিরভাগই কি হয়, কাউন্টার অ্যাটাক হয়। এক পক্ষ কাউন্টার দেয় তো আরেক পক্ষ কাউন্টার দেয়। তো তেমনই ভাবে যুক্তিবিদ্যার ক্ষেত্রে যখন তুমি একটা যুক্তি দিবা, সেই যুক্তির বিপরীতে আসে অবশ্যই কেউ না কেউ একটা কাউন্টার দিয়ে যাবে। যুক্তিবিদ্যার ব্যাপারগুলোই হচ্ছে আসলে এমন। এইখানে তুমি ফিক্সড বলতে কি বলে কি তুমি কোনো কিছু পাবা না, মানে এখানে ফিক্সড বলতে নাই। তুমি একটা মতামত দিছো, তোমার ওই মতামতের মাস্ট বি সমালোচনা থাকবেই থাকবেই থাকবেই। বুঝছো? তাহলে এখন দেখো, তো বলছে যে যৌক্তিক বিভাগে যদি তুমি এখন কি এরা পরস্পর বিচ্ছেদ হবে, কিন্তু তুমি যদি একটার সাথে আরেকটাকে মিশায় দাও বা হচ্ছে কি একত্রিত করে দাও, তাহলে যে অনুপপত্তিটা ঘটবে এটাকে বলবে পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। তো যখন তুমি মানুষ এই জাতিটাকে ভদ্র, লম্বা, সুখী
হিসেবে যখন তুমি বিভক্ত করবা তখন কি, তখন একটা পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। কেমনে দেখো, যে মানুষটা ভদ্র সেই মানুষটা কি লম্বা হইতে পারে না? আমাকে বলো তো, এমন কি কোনো কথা আছে যে ভদ্র মানুষ কখনো লম্বা হইতে পারবে না, সে সবসময় খাটো হবে? এটা কি কখনো তুমি আমাকে দেখাইতে পারবা? বা একটা ভদ্র মানুষ কখনো হচ্ছে কি সুখী হইতে পারবে না, সব সময় সে কি অসুখী থাকবে? ভদ্র মানুষ সুখী হইতে পারবে না, এটা কি লেখা আছে? বা একটা লম্বা মানুষ কখনো ভদ্র হইতে পারবে না, এটা কি হচ্ছে কি তোমার কথা লেখা আছে? বা একটা লম্বা মানুষ কখনো সুখী হইতে পারবে না, এটা কি বলা আছে? বা একটা সুখী মানুষ কখনো লম্বা হইতে পারবে না, এটা কি বলা আছে? বা একটা সুখী মানুষ কখনো ভদ্র হইতে পারবে না, এই কথা কি বলা আছে? বলা নাই। তার মানে কি এরা একটা আরেকটার সাথে মিশে যাচ্ছে। আগেরটাতে দেখো, আগেরটাতে কি ছিল? ফর্সা ছিল, কালো ছিল, শ্যামলা ছিল। তো যে ফর্সা তাকে কি তুমি কালো বলতে পারবা? বলতে পারবা না। যে ফর্সা তাকে কি তুমি শ্যামলা বলতে পারবা? বলতে পারবা না। যে শ্যামলা তাকে কি তুমি কালো বলতে পারবা? পারবা না। যে কালো তাকে কি তুমি ফর্সা বলতে পারবা? বলতে পারবা না। মানে কি এরা বিচ্ছেদক ছিল, আলাদা আলাদা ছিল। বাট এইখানে দেখো, যে ভদ্র তাকে আমি লম্বাও বলতে পারি, তাকে আমি সুখীও বলতে পারি। মানে সে কি লম্বাও হইতে পারে, সে সুখীও হইতে পারে। অথবা যে লম্বা সে ভদ্র হইতে পারে, সে সুখীও হইতে পারে। অথবা যে সুখী সে লম্বাও হইতে পারে, সে ভদ্র হইতে পারে। তো ব্যাপারটা এমন যে দেখো, এরা কি একে অপরের সাথে মিশে গেছে, যার কারণে কি, যার কারণে এদেরকে কি, এদের মধ্যে একটা অনুপপত্তি ঘটছে, যেটাকে বলে পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। কে? পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। এখন আমি তোমাদের এইটা বুঝছো না নাই জাস্ট জানাও আগে, এটা কি বুঝছো? 2 নাম্বার ক্লাস, এটা কি বুঝছো? এমসিকিউ রাতে করাবো। অবাইদুল্লাহ, তোমার কমেন্ট আমি অনেক আগেই দেখছি, কমেন্টের উত্তর দিব, আমি উত্তর দিব, চলে আসছি তো উত্তর দিতে, এখনই উত্তরটা দিয়ে দিব। এইভাবেই লিখবা, এইভাবেই লিখবা। আমি যা মুখে বললাম, আমি তো এখানে জিস্ট কথাটা লিখছি, বলবা যে এখানে মানুষ উপজাতিটাকে হচ্ছে কি, মানুষ জাতিটাকে ভদ্র, লম্বা আর সুখী এইগুলাতে হচ্ছে কি বিভক্ত করা হয়েছে। তো যৌক্তিক বিভাগের 4র্থ নিয়মে বলছে যে এই যে তোমার যে এইগুলো যে আছে, এগুলো হচ্ছে কি পরস্পর বিচ্ছেদক হবে, মানে বিচ্ছেদক হবে। যদি বিচ্ছেদক না হয়, একত্রিত বা মিলেমিশে যায়, তাহলে যে অনুপপত্তি ঘটে পরস্পরাঙ্গী অনুপপত্তি ঘটে। তো আমরা উদাহরণে দেখতে পাই যে এখানে মানুষকে ভদ্র, লম্বা আর সুখী হিসেবে বিভক্ত করা হয়েছে। তো বলছিল যে যৌক্তিক বিভাগের 4র্থ নিয়মটাই বলছিল যে এরা কি পরস্পর বিচ্ছেদক হবে। কিন্তু আমরা দেখি যে যেই মানুষটা ভদ্র সে লম্বা হইতে পারে, আবার যে মানুষটা ভদ্র সে সুখীও হইতে পারে, বা যেটা লম্বা সে ভদ্র হইতে পারে, সে সুখী হইতে পারে। তো এরা যেহেতু একে অপরের সাথে মিশে গেছে, বা এরা হচ্ছে কি বিচ্ছেদক না হয়নি, তো সেজন্য বলতে পারি যে এখানে একটা অনুপপত্তি ঘটেছে, অর্থাৎ এটা যৌক্তিক বিভাগের 4র্থ নিয়মকে লঙ্ঘন করছে। আর এখানে যে অনুপপত্তিটা ঘটছে, ওই অনুপপত্তিটার নাম হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। এখন এই যে একটু আগে যে আমরা সংকর বিভাগ পড়ছি, আর এই যে পরস্পরাঙ্গী এখন যে পড়লাম, এই দুইটা কি জানো? অলমোস্ট সেম, প্রায় হচ্ছে কি সেম। মানে কনফিউশন লাগে এই দুইটার মধ্যে, স্টুডেন্টের মধ্যে। তো এখন দেখো, এখন যেহেতু এই দুইটা প্রায় সেমই, মানে ধরো যেটা বললাম, তো তোমরা কি করবা, তোমাদের তো অবশ্যই সবার কাছে যুক্তিবিদ্যা বই আছে সেকেন্ড পেপারের। তো কি করবা, বইয়ের শেষে দেখবা কিছু জিনিস প্র্যাকটিস দেওয়া আছে, প্রত্যেকটা বইয়েরই শেষে দেখবা যে প্র্যাকটিস দেওয়া আছে। সেইখানে যে প্র্যাকটিস গুলোতে দেখবা যে ওখানে দেখো, ওইখানে দেওয়া আছে, দেন কি পাশে লেখা আছে যে কোন অনুপপত্তি ঘটছে। তো ওই প্র্যাকটিস গুলো একটু করবা। ওই প্র্যাকটিস গুলো করলে ওখানে দেখবা যে এইটাকে সংকর বলছে, এইটাকে হচ্ছে পরস্পরাঙ্গী বলছে। এই দুগুলো একটু প্র্যাকটিস করবা। বইয়ের পিছনে যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে ওগুলোই হচ্ছে কি একটু কি করবা, একটু প্র্যাকটিস করে যাওয়া পরীক্ষার হলে। দেখবো কমন পড়ছে ওগুলোর মধ্যে থেকে, ওর বাইরে থেকে আসবে না। দেখবা যে ওগুলোর মধ্যে থেকে কমন পড়ছে, বা দেখবা যে টাইপটা একেবারে কমন পড়ে গেছে একদমই। মানে টাইপটা দেখবা
হয় দেখবা হুবহু কমন পাইছো, নাহলে দেখবা টাইপ কমন পড়ছে। কারণ কি? কারণ এই দুইটা প্রায় অলমোস্ট একদমই সেম বলতেছি, এই দুইটার মধ্যে কনফিউশন লাগে। তো তুমি কি করবা, তুমি হচ্ছে গিয়ে ওইগুলা একটু প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার হচ্ছে কি অনেক কিছু আছে, ব্যাপার আছে যেগুলো আমাদের কি প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হয়। সবগুলো জিনিসই হচ্ছে যে ওইভাবে যে বলো ট্রিক্স বলো বা যাই বলো যে দেখাই দিতে লাগবে, ব্যাপারটা আসলে এমন হয় না। কিছু কিছু জিনিস আছে ভাই মুখস্থ করে ফেলতে হয়, মানে ব্যাপারগুলো এমনই হয়ে যায়। এখন ভাই দেখো, এখন ওরা তো লিখছে, যারা যুক্তিবিদ আছে বলো বা যে বলো, ওরা এখন এটা লিখছে, এখন আমাদেরকে তো ভাই পড়তে লাগবে, যারা হচ্ছে লজিশিয়ান আছে। তো যেহেতু ওরা পড়ছে, দুটাকে ওরা আলাদা আলাদা করছে, তো সেজন্য বললাম যে যেহেতু এই দুটা গুলাই ফেলার চান্স সব থেকে বেশি, তো তোমরা কি করবা, বইয়ের পিছনে যে এই প্র্যাকটিস গুলো দেওয়া আছে সেগুলো একটু করিও। সেখানে ওরা কোনটাকে সংকর বলছে, কোনটাকে পরস্পরাঙ্গী বলছে, এমনকি ওইটার পিছনে কি যুক্তি দিছে সেটা হচ্ছে তোমরা একটু পড়বা। আশা করি যে ঘুরে ফিরে ওগুলোর মধ্যে থেকে আসবে, আশা করি ঘুরে ফিরে এগুলোর মধ্যে থেকে আসবে। এই যে ইউটিউবে যে অবাইদুল্লাহ বলছিলা, অবাইদুল্লাহ যে বলছিলা, আশা করি তোমার উত্তরটা পেয়ে গেছো। প্র্যাকটিস করবা, বারবার বলতেছি যে যুক্তিবিদ্যা দ্বারা আছে, এখানে অনেকগুলো কি লজিশিয়ান আছে, যুক্তিবিদ আছে, এরা দেখবা যে বিতর্ক আছে এদের মধ্যে, মানে বিতর্ক নিয়েই তোমার ধরা একটা বক্তব্য দিছে, তার সমালোচনা আছেই, এইভাবে তোমার আছে, ব্যাপারটাই আসলে এমন। তো এরা যেহেতু এই দুইটা শ্রেণী বিভাগ দিয়েছে, তোমরা কি করবা, তোমরা একটু কষ্ট করে কি করবা, তোমরা একটু কষ্ট করে ওই প্র্যাকটিস গুলো একটু দেখবা, একটু দেখলেই হবে, সমস্যা নেই। দেখবা যে ওগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে আসে বা টাইপ গুলো কমন পড়ছে। এবার বলছে যে পঞ্চম অধ্যায়টা দেখো। এখন ভাই একজন বলতেছে যে বই না থাকলে করণীয় কি। তুমি ভাই 2 বছর ধরে, 2 বছর না ধরলাম 1.5 বছর ধরে ভাই তোমার একটা সাবজেক্ট নিছো, যে সাবজেক্টের নাম যুক্তিবিদ্যা। এখন তুমি যদি ভাই বই না কিনো ভাই, এখানে আসলে আমার কিচ্ছু বলার নাই, তোমাকে আসলে আমি এটার কোনো সলিউশন দিতে পারলাম না। যে স্টুডেন্ট আসলে বই নাই সে আসলে কি পরীক্ষা দিবে ভাই, এটা নিয়ে আমি সন্দিহান। আচ্ছা ঠিক আছে, দেখো পঞ্চম নিয়মের জিস্ট কথা বলে রাখি। ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো এই যে তুমি মানুষ, এই যে জাতিটা আছে না, এটাকে তুমি হচ্ছে কি করবা, এটাকে হচ্ছে তুমি বিভক্ত করবা। তো তোমাকে অবশ্যই ধরো কি, আচ্ছা এখানে শিক্ষিত, আচ্ছা আমি সততার ভিত্তিতে আমরা ভাগ করি, সৎ মানুষ ও কি অসৎ মানুষ। তো এখন দেখো এই যে এটা কি জাতি না, যখন তুমি এই জাতিটাকে এই যে উপজাতিতে বিভক্ত করবা, কি উপজাতিতে বিভক্ত করবা, তখন কি হবে, এই যে নামটা আছে না, জাতির নামটা মানুষ, সেইটা এই উপজাতির ক্ষেত্রে মাস্ট বি উল্লেখ করতে লাগবে, না হলে তোমার এটা ভুল হয়ে যাবে। মানে তোমার এটা লিখতে লাগবে মাস্ট বি, সৎ মানুষ আর কি অসৎ মানুষ। এই যে সৎ আর অসৎ বলতে পারবে না তুমি, তোমাকে এই যেটা আছে এইটা তোমাকে অবশ্যই লিখতে লাগবে, এটা তোমাকে কি করতে লাগবে, অবশ্যই লিখতে লাগবে, না হলে ভুল হবে। এটাই বলছে এখানে ভাই, যে বিভাজ্য যে জাতিটা আছে, এই যে মানুষ, এই যে দেখো মানুষ বা শ্রেণীর নাম বিভক্ত উপজাতি, বা এই যে বিভক্ত উপজাতি হচ্ছে এরা, এদেরকে বিভক্ত করা হয়েছে না, এই বিভক্ত উপজাতি শ্রেণী সমূহের ক্ষেত্রে একই অর্থে প্রযোজ্য হবে। অর্থাৎ কোন জাতি বা শ্রেণীকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করলে উপজাতির সঙ্গে জাতির নামটা বহাল থাকবে। মানে তোমাকে অবশ্যই মানুষ এইটা যেহেতু যা এই উপজাতি থেকে বিভক্ত করছো, তার মানে এটা অবশ্যই লিখতে লাগবে, না হলে ভুল হবে। এটাই বলছে তোমার পঞ্চম নিয়মে। আচ্ছা ঠিক আছে, দেখছো, ওকে। এবার চলো, এবার যদি তুমি নিয়ম না মানো তাহলে তোমার আবার পঞ্চম নিয়মে দুইটা অনুপপত্তি ঘটবে। এই দুইটা অনুপপত্তি তোমার সাথে কি দেখবা, ওই যে প্রথম দুইটা অনুপপত্তি পড়ছি না, ওইটার সাথে রিলেটেড। তো এই দেখো পঞ্চম নিয়মের ক্ষেত্রে দুইটা অনুপপত্তি, দেখো
বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে আর বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তো পরীক্ষার হলে দেখবা যেটা আসবে না ওইটা তোমরা মূলত প্রথম নিয়মটাই হচ্ছে তোমরা হচ্ছে অ্যান্সার করবা, মানে এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা লেস ইম্পর্টেন্ট। তো দেখবা যে ওই সেম জিনিসে ওই প্রথম নিয়মটার সাথে মিলে যায়। আর এখানে কি যে বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, বিশিষ্ট গুণগত, অনেক বইয়ে দেখবা যে খালি অঙ্গগত গুণগত লেখা আছে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট দেখে নিই যে কি বুঝাইছে। দেখো বিশিষ্ট অঙ্গগতটা দেখো, বলছে যে যৌক্তিকভাবে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত না করে ওই জাতির কোনো বিশেষ সদস্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হলে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন দেখো তুমি যদি এই মানুষ পদটাকে হাত, পা, নাক, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করো তাহলে কি বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। দেখো তোমার এখানে কি ছিল, তোমার এখানে কি প্রয়োজন ছিল কি, তাও পঞ্চম নিয়মটা একটু দেখো। এখানে কিন্তু ওইখানে কিন্তু কি লেখা ছিল, ওইখানে কিন্তু তোমার সক্রেটিস লেখা ছিল। তো এইখানে কিন্তু একটা জাতি লেখা আছে, এটা কিন্তু জাতি, সক্রেটিস কিন্তু জাতি না। একটু বুঝিও, একটু দেখো সূক্ষ্ম পার্থক্য একটু আছে। পরীক্ষায় মূলত 1 নম্বর নিয়মটাই আসে, তবে বলা যায় না যদি 5 নম্বর নিয়ম দিয়ে দেয় তাও একটু ক্লিয়ার হয়ে নাও। দেখো সূক্ষ্ম পার্থক্য দেখো, এখানে কিন্তু মানুষ কি বলছে, কোন জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করা, অর্থাৎ মানুষকে আমাদের কিসে তার উপজাতিতে বিভক্ত করা উচিত ছিল। কি ধরলাম, শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে ধরলাম, শিক্ষিত ও অশিক্ষিত। শিক্ষিত মানুষ আর একটা হচ্ছে কি অশিক্ষিত মানুষ। আমার তো এমন ভাবে ভাগ করা দরকার ছিল, তাহলে তো নিয়মটা মানতো। এটাই বলছে না অন্তর্গত উপজাতিতে। এখন তুমি সেটা বিভক্ত না করে ওই জাতির একটা বিশেষ সদস্যের ধরলাম, যে একটা বিশেষ সদস্যর নাম কি ধরলাম, আমার নামই হাসান ধরলাম আমার নামই একটা সদস্যর কি অঙ্গ প্রত্যঙ্গ, ধরো আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ধরো হাত, পা, নাক, চোখ ইত্যাদিতে হচ্ছে বিভক্ত করে ফেলছে। মানে ওই জাতিটাকে কি করছে, ওই জাতিটা যে আছে ওই জাতিটাকে আমি ওর উপজাতিতে বিভক্ত না করে, অর্থাৎ শিক্ষা নামক একটা মূলনীতি নিষেধে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আমার এইভাবে করাও দরকার ছিল, কিন্তু আমি সেটা না করে কি করছি, এই মানুষ জাতির মধ্যে কি আমি পড়ি না, তুমি পড়ো না মানুষ জাতির মধ্যে, তো আমার বা তোমার যে কোনো একটা বিশেষ সদস্যের কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এই যে হাত, পা, নাক, চোখ এগুলো কি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ না? এইগুলোকে যখনই তোমার বিভক্ত করে ফেলবে তখন এই বিশিষ্ট কথাটা দেখিও, আগেরটা ছিল অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, এখানে কিন্তু একটা বিশিষ্ট কথা আছে যে বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। এরপর বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তির ব্যাপার কেমন এটা একটু দেখো। বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তিটা দেখো এটা কেমন। বলছে যে যৌক্তিকভাবে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত না করে সংশ্লিষ্ট জাতির বিশেষ গুণাবলীর মাধ্যমে যদি বিভক্ত করা হয় তাহলে বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। আচ্ছা ঠিক আছে, কমলা লেবু এটা একটা কি জাতি, তো একে আমরা কি বলছে যে তোমার এই কমলা লেবুটাকে সেম আগেরটার মতো কমলা লেবুটাকে তুমি কমলা লেবুকে তুমি কি করলা, কমলা লেবু যে এই যে জাতিটা আছে একে তুমি সিলেটি কমলা লেবু আর যদি অসিলেটি কমলা লেবুতে বিভক্ত করো তাহলে কি এদের ব্যাকতর্থ সমান হবে না? সিলেটের যা কমলা লেবু আছে আর অসিলেট বলতে সিলেট বাদ দিয়ে বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সবগুলাকেই বুঝাবে ধরলাম।
বা যতগুলো হচ্ছে কি জেলা আছে সবগুলোকে আমি ধরলাম বলা যায় বা বিভাগই ধরলাম, তো সবগুলো কি ব্যাক্তার্থ কভার করতেছে না? কমলা লেবু যদি আমার থাকে ধরলাম 300, তাহলে সিলেটি ধরলাম এখানে কমলা লেবু আছে 200 আর অসিলেটি বলতে 100, তো 200 আর 100 300 300 কিন্তু সেম হয়ে গেল। এটাই বলছে যে একটা জাতিকে যে কমলা লেবুকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত না করে, অর্থাৎ তুমি কমলা লেবুকে সিলেটি কমলা লেবু আর অসিলেটি কমলা লেবুতে বিভক্ত না করে জাতির বিশেষ গুণাবলী, অর্থাৎ এই যে কমলা লেবুর কি আছে, গুণ আছে কিছু, সেটা কি কমলা লেবু কি হবে, গোল হবে, কমলা লেবু কি হবে, মিষ্টি হবে, আবার কি এ হচ্ছে হলুদ হবে, এগুলো এর গুণ কমলা লেবুর। এই গুণে যদি তুমি হচ্ছে বিভক্ত করো তাহলে তোমার বিশিষ্ট বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। অর্থাৎ তোমার কি তোমার কমলা লেবুকে কি সিলেটি কমলা লেবু আর অসিলেটি কমলা লেবুতে কি ভাগ করার কথা ছিল, এই উপজাতিতে ভাগ করার কথা ছিল, কিন্তু তুমি সেটা না করে কি করছো, কমলা লেবুর যে গুণগুলো আছে সেগুলোতে ভাগ করে ফেলছো, গোলাকারত্ব, মিষ্টত্ব আর হচ্ছে হলুদত্ব। তো এর ফলে কি হইছে, এর ফলে তুমি আমাকে বলো, তুমি কিন্তু এখানে এই যে গুণের মধ্যে যে ভাগ করে ফেলছো না, তুমি কিন্তু এর সাথে কিন্তু গোলাকারত্ব কমলা লেবু, মিষ্টত্ব কমলা লেবু বা হলুদত্ব কমলা লেবু বলতে পারবা না। তো ভাইয়া কেন বলতে পারো না? আমি তো গোলাকারত্ব কমলা লেবু চাইলেই বলতে পারি, আমি গোলাকারত্ব কি মিষ্টত্ব কমলা লেবু চাইলেই বলতে পারি, আমি হলুদত্ব কমলা লেবু চাইলেই বলতে পারি। আমি কিন্তু চাইলেই বলতে পারি, কিন্তু কেন বলতে পারবো না? দেখো আমাদের আরেকটা একটা ফল আছে, তোমার মনে আছে না? ওই ফলটার নাম কি বলতো? ওই ফলটার নাম হচ্ছে মালটা। কি মালটা? এই মালটার মধ্যে দেখো, মালটা কি গোলাকারত্ব হয় না, মালটা কি মিষ্টত্ব হয় না, মালটা কি হলুদত্ব হয় না, এই তিনটা কিন্তু মালটারও গুণ। তো কমলা লেবুরও গুণ এইটা, মালটারও গুণ এইটা, তাহলে কি তুমি কোনোভাবে গোলাকারত্ব কমলা লেবু বলতে পারবা? তাহলে মালটাটা কি দোষ করছে? সে তো আসে বলবে ভাই আমি তাহলে কি দোষ করলাম? তখন কি তুমি বলবা গোলাকারত্ব কমলা লেবু মালটা? এমন তো বলতে পারো না। মিষ্টত্ব কমলা লেবু বললে মালটা তো আসে হচ্ছে কি মাইন্ড করবে, তখন মাইন্ড করবে না? এই হচ্ছে তোমার ব্যাপার। তো এই কারণে তুমি কি এর সাথে এইটাকে তুমি হচ্ছে কি বলা ছিল না, ওই যে সব মানুষ, ওই এটা কিন্তু উল্লেখ থাকতে লাগবে এই জাতিটা, বাট তুমি কিন্তু এটা এখানে উল্লেখ করতে পারতেছো না। কারণ কি মালটা বলতে এমন একটা আরেকটা জিনিস আছে যার সাথে এগুলো কিন্তু মিলে যায়, তো তুমি কখনো এটা বলতে পারবা না। এর ফলে তোমার এখানে বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। আবার বলতেছি, পঞ্চম নিয়মটা যে আছে এই নিয়মটা লেস ইম্পর্টেন্ট। কি লেস ইম্পর্টেন্ট একটা নিয়ম, সব দেখবা যে অঙ্গগত আর গুণগতই পাবা। এটার জাস্ট কি এই অধ্যায়টা একটু মানে একটু দেখবা যে কিছু কিছু জিনিস আছে একটু পেঁচানো টাইপের, এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে লাগবে। বইয়ের শেষে দেখো অনেকগুলো প্র্যাকটিস পাবা, তোমরা হচ্ছে ওই প্র্যাকটিস গুলো করে নিও। লাস্ট এখানে একটা ষষ্ঠ নিয়ম। এই দাঁড়াও, ষষ্ঠ নিয়মের পরে এই পড়াটা আছে, এইখান থেকে একটা সিকিউ মাস্ট থাকবে, হয় গতে কমন পাবা, কোনো না কোনো বোর্ডে মাস্ট হচ্ছে এইখান থেকে প্রশ্ন আসবেই। তো এইটুকু কিন্তু পড়তে লাগবে। আগে এই ষষ্ঠ নিয়মটা পড়ে ফেলে, আর ওইটার একটা জিস্ট খালি জাস্ট আমি ওইখানে 5 মিনিট লাগবে ওইটা পড়াইতে, বাট ওইটা থেকে প্রশ্ন থাকবেই। কমেন্ট। দেখো ষষ্ঠ নিয়মটা কি বলছে, ষষ্ঠ নিয়মটা তোমার বলছে যে ক্রমবিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। তুমি যদি এই নিয়মটা লঙ্ঘন করো তাহলে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। আচ্ছা, ব্যাপারটা কেমন? ক্রমবিভাজন বলতে আসলে কি বোঝাচ্ছে? ক্রমবিভাজন বলতে দেখো, এই যে আমি বলি তোমারে, তুমি জীবকে দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি পশু। এবার মানুষকে তুমি আরো দুইটা ভাগে ভাগ করতে পারবা, কি বললাম? সৎ মানুষ আরেকটা কি অসৎ মানুষ।
এখন এটা কি তোমার, এটা হচ্ছে তোমার একটা ক্রমবিভাজন বুঝাইছে এটা। তো এখন বলছে যে ক্রমবিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে বিভক্ত করতে লাগবে। এখন নিকটতম বা আসন্নতম উপজাতি কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ে পড়ে আসি, কোনটা? সেটা হচ্ছে কোনো একটা উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে বলে কি আসন্নতম জাতি, আর কোনো একটা জাতির সবচেয়ে নিকটের উপজাতিকে বলে আসন্নতম উপজাতি। কোনো একটা জাতির, যেমন জীব, এটা একটা জাতি না, এই জীব জাতির আসন্নতম বা নিকটতম উপজাতি হচ্ছে কিন্তু মানুষ, কারণ এটাই সব থেকে কাছে আছে। আবার মানুষের আসন্নতম উপজাতি হচ্ছে কোনটা? সৎ মানুষ। এটা ঠিক আছে। এই অনুযায়ী এখন ভাইয়া এখানে ষষ্ঠ নিয়মটা বলছে যে এখান পর্যন্ত হইল। এখন ভাইয়া তুমি যদি এখানে কয়টা ধাপ আছে? 3টা ধাপ আছে না? এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ ধরলাম, এটা 3 নাম্বার ধাপ। এখন নিয়মটা বলছে এটাই যে তোমার হচ্ছে এটা নিয়ম মানতে হবে, কিন্তু তুমি যদি এই নিয়মটা না মানে তুমি যদি এই 1 থেকে ডিরেক্ট 3-এ চলে আসো, তাহলে যে অনুভূতিটা ঘটবে ওইটাকে বলে কি? ওইটাকে বলবে তোমার উল্লম্ফন, মানে লাভ দিয়ে যদি তুমি যাও। তোমাকে বলছে যে ভাই তোমার ক্রমবিভাজন, তোমাকে ক্রমটা মানতে হবে, তোমার 1-এর পরে তোমার 2-এ যাইতে হবে, 2-এর পরে তোমার 3-এ যাইতে হবে। কিন্তু তুমি যদি পাকনামি করে 1-এর পরে 3-এ চলে যাও, তাহলে কিন্তু কি হবে? তাহলে কিন্তু নিয়ম মানবা না। ওই যে সিঁড়ি দেখো, ওই যে সিঁড়ি দেখি না আমরা অনেকগুলা, তো কি সিঁড়িতে যদি তুমি একটা করে উঠো তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু একজন যদি কি করে যে না আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য তোমার যদি কি 1-এর পরে যদি তারপরে 3 নাম্বার সিঁড়ি চলে যায়, 5 নাম্বার সিঁড়ি এভাবে যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে তার জুতাটা ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো তোমাকে সবসময় নিয়ম মানতে লাগবে। তো তুমি যদি 1 থেকে 3-এ চলে যাও, অর্থাৎ তোমাকে জীব যে জাতিটাকে আছে এইটাকে তোমার হচ্ছে কি উপজাতিতে হচ্ছে কি বিভক্ত করতে লাগবে। তো উপজাতিতে যদি তুমি হচ্ছে বিভক্ত করতে যাও, প্রথমে তোমার কি আসতে লাগবে? তো প্রথমে তোমার মানুষ আর পশুতে আসতে লাগবে, তারপর মানুষ থেকে তারপরে তোমার কি মানুষকে হচ্ছে কি উপজাতিতে বিভক্ত করতে লাগবে, সৎ মানুষ অসৎ মানুষ। কিন্তু এইটা না করে তুমি যদি জীবকে যদি ডিরেক্ট যদি সৎ মানুষ আর অসৎ মানুষে হচ্ছে কি করো, অসৎ মানুষে হচ্ছে কি বিভক্ত করে ফেলো, তাহলে কি হয়ে যাবে? তাহলে উল্লম্ফন বা উৎক্রান্তিমূলক অনুপপত্তি ঘটবে। উল্লম্ফন মানে কি? লম্ফ কথাটা আছে, লম্ফ মানে কি? লম্ফ মানে হচ্ছে লাভ দেওয়া, মানে তুমি 1 থেকে 3-এ চলে গেছো, তুমি এই নিয়মটা 2 নাম্বারটা তুমি মানোইনি। কারণ কিন্তু তোমাকে বলেই দিছে ক্রমবিভাজনের ক্ষেত্রে তোমাকে কি এই যে ক্রমবিভাজন 1-এর পরে তোমার 2-এ যাইতে লাগবে, তারপর 2 থেকে তোমাকে 3-এ যাইতে লাগবে। তুমি কোনোভাবেই 1 থেকে 3-এ যাইতে পারবে না। যখনই তুমি এই কাজটা করে ফেলবো, অর্থাৎ এই মধ্যবর্তী স্তরটাকে যখনই তুমি বাদ দিয়ে দিবা, এটা একটা মধ্যবর্তী স্তর না, এটাকে যখনই তুমি বাদ দিয়ে দিবা তখনই কি এই যে মধ্যবর্তী স্তরকে যখনই তুমি বাদ দিবা তখনই উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কি? উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এই কমেন্ট, উল্টাপাল্টা কমেন্ট কেউ করিও না, জাস্ট বুঝো আমার কথাটা। কি বুঝছো তোমরা? আমি কি বুঝাইছি? ষষ্ঠ নিয়মটা বুঝছো? একটু জানাও, ষষ্ঠ নিয়মটা বুঝছো? ষষ্ঠ নিয়মটা বুঝছো? ওকে, আমাদের নিয়ম শেষ। এইবার এই যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখো, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, কোনো না কোনো বোর্ডে প্রশ্ন থাকবে, এবং কি সব বোর্ডেও থাকার সম্ভাবনা সব থেকে বেশি। সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। 5 মিনিট আর 5 মিনিট ক্লাস হবে, এরপর শেষ হয়ে যাবে। আমি তো বললামই, দেখো প্রথম আর পঞ্চমটা দেখো অনেক বইতে পাবা, এই দুটা হচ্ছে কি সেম একদম।
অনেক বইতে বাবা সেম প্রথম নিয়মটা তখন লিখবা, মানে এটা হচ্ছে হয় প্রথমটাকে তোমরা প্রায়োরিটি দিবা। বাট আমি যে এই যে উদাহরণটা এখানে লিখছি না, দেখো ওইখানে কিন্তু নাম লেখা ছিল, যে একটা হচ্ছে কি ধরলাম সক্রেটিস নাম লিখছিলাম, তারপরে কি ওই যে আচ্ছা গাছ লিখছিলাম, এমন মানে প্রথম আর পঞ্চম সেমই বলতে পারো তুমি, তোমরা হচ্ছে প্রথমটাই উত্তর করিও, প্রথমটাই উত্তর করিও। এমসিকিউ পড়াবো, এমসিকিউ তো রাতে পড়াবো, এমসিকিউ রাতে পড়াবো। তাহলে দেখো দ্বিঘটিক বিভাগটা কি, যখন একটা জাতিকে তুমি দুইটা বিরুদ্ধ উপজাতিতে কি করবা ভাগ করবা, তখন তাকে দ্বিঘটিক বিভাগ বলে। ব্যাপারটা কেমন, একটা জাতিকে যখন তুমি দুইটা কি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করবা। এখন ভাইয়া বিরুদ্ধ উপজাতি কি, তোমাদের আগে আমি পড়াইছিলাম বিরুদ্ধ উপজাতিতে তৃতীয় কোনো বিকল্প থাকবে না। কেমন ব্যাপারটা, সাদা ও কালো আর সাদা ও অসাদা। দেখো সাদা ও কালো, সাদা ও অসাদা। সাদা আর কালো ধরলাম দুনিয়ায় রং আছে 100টা, এখন সাদা হচ্ছে একটা রং, কালো হচ্ছে একটা রং, কয়টা রং হলো, দুইটা রং হইলো। তো এখানে কি সবগুলো রংকে কভার করলো, তুমি কিন্তু আলাদাও বলতে পারো। যখন তুমি বলবা সাদা আর অসাদা, ধরো সাদা একটা রং, এই অসাদা বলতে সাদা বলতে দুনিয়ায় যত রং আছে তাকেই কিন্তু বোঝায়। এইটা হয়ে যাবে তখন কি সাদার বিরুদ্ধ পদ অসাদা। তো বিরুদ্ধ পদ নির্ণয় করার ট্রিক্স হচ্ছে, যার বিরুদ্ধ পদ নির্ণয় করতে বলবে তার সামনে একটা এই যে স্বরেও যুক্ত করে দিবা, সেইটাই হয়ে যাবে বিরুদ্ধ পদ। যেটাই বলুক সামনে একটা স্বরেও যুক্ত করে দিবা, ওইটা হচ্ছে বিরুদ্ধ পদ। দেখো ব্যাপারটা কেমন, মানুষকে এশিয়াবাসী আর কি অএশিয়াবাসী বলতে বাকি যে মহাদেশ আছে, বাকি যে মহাদেশগুলো আছে সেগুলোকে হচ্ছে কি বোঝায়, প্রত্যেকটা বাকি যে মহাদেশগুলো আছে প্রত্যেকটাকে অএশিয়াবাসী বলতে বাকি যে মহাদেশগুলোতে যে মানে বাস করে যে মানুষ তাদেরকে বোঝায়। আবার দেখো এশিয়া বলতে এশিয়াবাসী বলতে, এখন এশিয়ার তো এশিয়ার যে দেশগুলো আছে, শুধু কি এশিয়া কি বাংলাদেশই আছে, আরো তো আছে, ভারত আছে, ইন্ডিয়া আছে, ভুটান আছে, নেপাল আছে, তো এদেরকেও তো বোঝায়। তো বাংলাদেশি এটা একটা বুঝাইলো, আর বাকি যেগুলো এশিয়ার দেশ আছে অবাংলাদেশি বলতে তাদেরকে বুঝায়। আবার কি বাংলাদেশিদের মধ্যে কি আবার শিক্ষিত যে আছে, এই শিক্ষিত মানুষ আছে আর কি অশিক্ষিত মানুষ আছে, এদের সমষ্টির মিলেই তো হচ্ছে কি বাংলাদেশি, তাই না? তো এইগুলো হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার দ্বিকোটিক বিভাগ। একটা কি দেখো এই যে বিরুদ্ধ উপজাতি, এই যে দেখো প্রত্যেকটার সামনে একটা স্বরেও যুক্ত আছে, কি আছে আমার স্বরেও যুক্ত আছে, এগুলো হচ্ছে কি বিরুদ্ধ উপজাতি। কি এগুলো হচ্ছে কি আমার বিরুদ্ধ উপজাতি। তো একটা জাতিকে এই ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখো মনোযোগ দিয়ে ক্লাস করো সবাই। দেখো বুঝছো এটা জিনিস, যখনই তুমি কি একটা জাতিকে, এই যে দেখো এই যে মানুষ এখানে একটা জাতি, এই যখনই একটা জাতিকে দুইটা বিরুদ্ধ উপজাতিতে, দেখো এশিয়াবাসী অএশিয়াবাসী বিরুদ্ধ উপজাতি হয়ে গেছে, যার হচ্ছে বিরুদ্ধ উপজাতি বের করতে বলবে তার সামনে একটা স্বরেও যুক্ত করে দিবা, তাহলে কি বিরুদ্ধ উপজাতি হয়ে যাবে। তো এশিয়াবাসী আর কি অএশিয়াবাসী, এই যে দেখো সামনে একটা স্বরেও যুক্ত আছে, বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলে তাকে কি বলে দ্বিকোটিক বিভাগ বলে। এখন বলি গ নাম্বার প্রশ্নে হয় আসতে পারে এমন যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করতে বলতে পারে, বা যেটা সব থেকে বেশি আসার সম্ভাবনা সেটা হচ্ছে হয় দ্বিকোটিক বিভাগ নিয়ে আলোচনা করতে বলবে। বুঝছো, দ্বিকোটিক বিভাগ নিয়ে আলোচনা করতে বলবে, এটা গতে আসবে। আর ঘতে গিয়ে কোন প্রশ্ন দিবে জানো, এই প্রশ্নটা, দাঁড়াও এর আগে এটা একটু পড়ে নি, এগুলো এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিকোটিক বিভাগ যে আছে এর প্রবর্তক হচ্ছে যুক্তিবিদ জেরেমি বেনথাম। কমেন্ট করো তো, দ্বিকোটিক বিভাগের প্রবর্তক জেরেমি বেনথাম। দ্বিকোটিক বিভাগের প্রবর্তক জেরেমি বেনথাম। প্রত্যেকটা লাইনই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং কি কথা দিচ্ছি এইখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, এইখান থেকে একটা প্রশ্ন আসবে।
প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা উদাহরণই হচ্ছে আমার প্রশ্ন, দৃষ্টান্ত। প্রশ্ন দেখানোর কিছু নাই, প্রত্যেকটা। এই যে দেখো, এই যে বলবে এমন মানুষ দিয়ে এই যে বলে দিবে এটা। মানুষ দিয়ে বলে দিবে এশিয়াবাসী আর অএশিয়াবাসী। এই যে দৃষ্টান্ত এক, দৃষ্টান্ত এক কোনটিকে নির্দেশ করে? তখন উত্তর হবে যৌক্তিক। কি তখন কি উত্তর হবে? যৌক্তিক বিভাগ উত্তর হবে। তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে তোমার দ্বিকোটিক বিভাগ। তখন দ্বিকোটিক বিভাগ নিয়ে আলোচনা করবা যে যখন আমরা একটা জাতিকে দুইটা পরস্পর বিরুদ্ধ উপজাতিতে আমরা বিভক্ত করি তখন তাকে কি বলে? দ্বিকোটিক বিভাগ বলে। এখানে হচ্ছে মানুষ যে জাতিটা আছে এই মানুষ উপজাতিকে দুটি বিরুদ্ধ উপজাতি এশিয়াবাসী ও অএশিয়াবাসীতে বিভক্ত করার কারণে এটা কি? এটা হচ্ছে দ্বিকোটিক বিভাগের অন্তর্ভুক্ত বা দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করেছে। এরপর বলছে যে দ্বিকোটিক বিভাগের ইংরেজি হচ্ছে ডিকোটমি। কি ডিকোটমি? এই শব্দটা গ্রিক দ্বিখা এবং তেম্ন এই দুইটা শব্দ থেকে এসেছে। এই যে ডিকোটমি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা। এই যে দেখো, মানুষকে এশিয়াবাসী অএশিয়াবাসী ভাগ করতেছি, আবার এশিয়াবাসীকে কি বাংলাদেশি আর অবাংলাদেশি হিসেবে ভাগ করতেছি, আবার বাংলাদেশিকে শিক্ষিত আর অশিক্ষিত এই ভাগে ভাগ করতেছি। মানে কি? এটা হচ্ছে কি এইখানে কোনো কিছুকে কি দুই ভাগে ভাগ করা হয়, কাটিং ইনটু টু পার্টস। কি হবে? কাটিং ইনটু টু পার্টস। এবার দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটা যেন কি আকারগত প্রক্রিয়া। কিরকম আকারগত? দ্বিকোটিক বিভাগ খালি আকার নিয়ে কাজ করে, মানে এর হচ্ছে কি স্ট্রাকচারটা দেওয়াই থাকে এমন টাইপের একটা ব্যাপার। এখানে দেখো বস্তুগততে আমরা কি করি? বস্তুগততে হচ্ছে আমরা যে আমাদের যে বাস্তব যে আমাদের যে অভিজ্ঞতা আছে এর অভিজ্ঞতার মাধ্যমে আমরা দৃষ্টান্ত সংগ্রহ করি। বা দ্বিকোটিক বিভাগ আকারগত প্রক্রিয়া হওয়ার কারণে এটার হচ্ছে কি এর বাস্তব কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। দ্বিকোটিক বিভাগের বাস্তব কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা আকারগত প্রক্রিয়া। আর এই যে দ্বিকোটিক বিভাগ আমাদের যুক্তিবিদ্যাতে স্বতঃসিদ্ধ নিয়ম আছে, সেই স্বতঃসিদ্ধ নিয়মের মধ্যে দুইটা নিয়ম, একটা হচ্ছে বিরোধ নিয়ম আর একটা হচ্ছে নির্মধ্যম নিয়ম। এই দুইটা নিয়মের উপরে নির্ভরশীল বা প্রতিষ্ঠিত। এই দুইটা নিয়ম একটু লেখো। লেখো দ্বিকোটিক বিভাগ একটা আকারগত প্রক্রিয়া, আরেকটা লেখো যে দ্বিকোটিক বিভাগ যৌক্তিক। যৌক্তিক এই যে যৌক্তিক বিভাগের বলো বা তোমার যুক্তিবিদ্যার বলো, লেখো দ্বিকোটিক বিভাগ যুক্তিবিদ্যার যে দুইটা স্বতঃসিদ্ধ নিয়ম আছে, স্বতঃসিদ্ধ নিয়ম আরো আছে, তার মধ্যে দুইটা স্বতঃসিদ্ধ নিয়ম বিরোধ নিয়ম আর মধ্যম নিয়মের উপরে প্রতিষ্ঠিত। এই উল্টাপাল্টা কমেন্ট আবার কেন করো? ক্লাস করো। তোমরা যদি আমি যদি আরেকটা উল্টাপাল্টা কমেন্ট দেখি তাহলে আমি আর ক্লাস নিব না ভাই। ভাই আমার ঠেকা পড়েনি ভাই। এই সকালবেলা ঘুমাইতে যাই ভাই 5টার দিকে, এই সকাল 10টার দিকে আমি 9টার আগে ঘুম থেকে উঠছি, মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাই আছি। তারপর আবার তোমাদের 3টায় ক্লাস আছে, আবার রাত 8টায় ক্লাস আছে, এখনো কিছুই তৈরি করিনি। এগুলো কি তৈরি করা কি মুখের কথা? এখানে যে 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 আমার ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। তো এইগুলো কি হুদাই হুদাই মানে আমি কি এমনি এমনি নিয়ে কি এগুলো কি বসাই দিতে পারবো? এগুলো সবগুলো অ্যানালাইসিসের ব্যাপার। তো তোমরা যদি উল্টাপাল্টা এমন কমেন্ট করো বা এরকম যদি তোমার হচ্ছে করো তাহলে তো আমি আসলে ক্লাস নিব না ভাই। আমার কি ঠেকা পড়ছে? এমসিকিউ তৈরি করে দিয়ে দিব, পড়ে নিবা তোমরা। আমার এগুলো সলভ করার কোনো প্রয়োজন পড়ছে তোমাদের?
এটা বুঝছো তাহলে? আমি কমেন্ট করতে বলছি যে এই যে এটা একটা আকারগত প্রক্রিয়া আর এটা বিরোধ নিয়ম আর নির্মধ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত। এটা কি বিরোধ নিয়ম আর নির্মধ্যম নিয়মের উপর প্রতিষ্ঠিত। ওকে, এবার এই যে দৃষ্টান্ত বললাম না, ঘ নাম্বার প্রশ্নে আসবে উপরে যে দৃষ্টান্তটা যে হচ্ছে বলা হয়েছে ওই যে মানুষকে এশিয়াবাসী আর অএশিয়াবাসী, এটা তো গতে তুমি আইডেন্টিফাই করলে যে এটা দ্বিকোটিক বিভাগ। এরপরে ঘ নাম্বার প্রশ্নে গিয়ে বলবে উপরে দৃষ্টান্ততে যার কথা বলা হয়েছে তার হচ্ছে সুবিধাগুলো উল্লেখ করো, বা সুবিধা অসুবিধা দুইটাই উল্লেখ করবে বলতে পারে। তার সুবিধা, হয় সুবিধা আসবে, সুবিধা আসার সম্ভাবনা বেশি, না হলে দুইটাই আসবে, সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। তার কি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো, এটা ঘতে আসবে। ওটা কি আসবে? ঘতে আসবে। এখন ভাই দেখো এই দ্বিকোটিক বিভাগের সুবিধা আমি একদম সোজা বাংলা ভাষায় এখানে লিখে দিছি, এমন কিছু না যেটা তুমি বুঝবা না, এখানে সবকিছুই বুঝবা। এবং এরপরে দেখো এখানে কয়টা আছে, দেখো যে দ্বিকোটিক বিভাগে আসলে এখানে যা যা আছে, এই যে 2টা 3টা 4টা 5টা আমি সব একদম লিখে দিছি, এগুলা একদম সব লিখে দিছি, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবা। আর দ্বিকোটিক বিভাগের অসুবিধা এই যে 1টা 2টা 3টা, এই যে 4টা অসুবিধা আছে, এই 4টা হচ্ছে অসুবিধা, তোমরা হচ্ছে দেখে নিলেই পারবা, পরীক্ষার হলে এইভাবে উত্তর করে দিয়ে আসলেও হবে। এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট না, যেটা এমসিকিউ আসতে পারে, যে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। যেমন কি, যেমন যৌক্তিক সংজ্ঞার আমরা সীমাবদ্ধতা পাইছি, তেমনি যৌক্তিক বিভাগেরও সীমাবদ্ধতা আছে। যেমন তোমার দেখো, যেমন তোমার ক্ষুদ্রতম বা অপরতম উপজাতিকে আর যৌক্তিক বিভাগ কি নয়, সম্ভব নয়। ব্যাপারটা কেমন আমি বলতেছি, দেখো সব থেকে ছোট ক্ষুদ্রতম উপজাতি কোনটা আমাকে একটু কমেন্ট করো তো দেখি, কে বলতে পারে? একেবারে সবার ছোট ক্ষুদ্রতম উপজাতি বা অপরতম উপজাতি কোনটা আমাকে বলো, একটু কমেন্ট করো। একেবারে সবার মানে সব থেকে ক্ষুদ্রতর বা অপরতম বা উপজাতি কোনটা আমাকে বলো তো, ক্ষুদ্রতম উপজাতি কোনটা হইতে পারে একটু বলো তো দেখি কেমন পারো। ক্ষুদ্রতম উপজাতি কোনটা আমাকে বলো তো। এই একেবারে ক্ষুদ্রতম উপজাতি কোনটা জানো? সেটা হচ্ছে এই যে জোড়া বা যুগল। কেন? কারণ বারবার বলতেছি যৌক্তিক সংজ্ঞা বলো বা যৌক্তিক বিভাগ বলো, তুমি কিন্তু যখনই এটা জোড়া বা যুগল মানে 2কে বোঝায়, বাট তুমি যখনই একে চলে আসবা তখনই কিন্তু সেটা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, যার আসলে যৌক্তিক বিভাগ বলো বা যৌক্তিক সংজ্ঞা সম্ভব না। সেজন্য একেবারে ছোট ক্ষুদ্রতম উপজাতি, ক্ষুদ্রতম উপজাতি কি যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কেন? কারণ দেখো যৌক্তিক বিভাগে কি হয়, তোমার হাতে আমি একটা কি দিয়ে দিই, জাতি দিয়ে দিই, সেই জাতিটাকে তুমি উপজাতিতে বিভক্ত করো। তো যখন তোমার এই যে জোড়া বা যুগলে চলে আসবা, একে যখন তুমি উপজাতিতে বিভক্ত করতে যাবা ভাই, তখন কি তাকে কি তুমি করতে পারবা? তখন তো ভাই কি 2 আসে না, তখন তো ভাই তোমার একের দিকে চলে যাইতে হবে। তো একের দিকে গেলে কি সম্ভব? কারণ কি, কারণ একের দিকে গেলে তো সেগুলো আবার ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এই কারণে আসলে যৌক্তিক বিভাগের কি নয়, ক্ষুদ্রতম বা অপরতম উপজাতির যৌক্তিক বিভাগটা আসলে সম্ভব নয়, সম্ভব নয়। তারপর যেসব পদে দেখো যৌক্তিক বিভাগ কারে নিয়ে আলোচনা করে, ব্যক্তর্থকে নিয়ে আলোচনা করে। এখন যেসব পদগুলোর ব্যক্তর্থ নাই তাদের নিয়ে কি যৌক্তিক বিভাগ আলোচনা করবে? তাদের নিয়ে তো যৌক্তিক বিভাগ আলোচনা করবে না। আর কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ আসলে সম্ভব নয়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আসলে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। বারবার বলছি বিশেষ ব্যক্তি বা বস্তু বলতে কি, এই যে রহিম করিম বলো বা যাই বলো, এদের তো আসলে যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যৌক্তিক বিভাগ সম্ভব কার? শ্রেণী বা জাতিবাচক পদের। কার হবে? শ্রেণী বা জাতিবাচক পদের যৌক্তিক বিভাগ সম্ভব। আচ্ছা, আমাদের অলরেডি ক্লাস শেষ, এখন যেটা আমি একটু জাস্ট 2 মিনিট কথা বলবো। দেখো
এই 2 নাম্বার অধ্যায়টা হচ্ছে একটা পেঁচালিয়া অধ্যায়, দেখছো তো? মানে ওই যে 2 নাম্বার নিয়ম, 4 নাম্বার নিয়ম, মানে গুলাই ফেলার মতো। আবার 1 নাম্বার নিয়ম, এখানে 5 নাম্বার নিয়মটা দেখলা, তো এগুলা কি একটু এই নিয়মগুলাই একটু হচ্ছে গুলাই ফেলার মতো নিয়ম, মানে একটু উদ্ভট উদ্ভট টাইপের ব্যাপার। কিন্তু এখন যেহেতু দিছে ভাইয়া তোমাকে পড়তে লাগবে, তোমাকে হচ্ছে কি তোমার পরীক্ষায় আসবে, তোমার পরীক্ষায় লিখতে লাগবে, তো আমি আমার দিক থেকে যতটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা হচ্ছে, আমি যদি 3টার ক্লাসে দেখি যে তোমরা হচ্ছে আজাইরা কমেন্ট করছো বা উল্টাপাল্টা কথাবার্তা বলছো, তাহলে ভাই তোমাদের জন্য যে সব থেকে স্পেশাল ক্লাস রাত 8টার দিকে, আচ্ছা এই সময়টা একটু পরিবর্তন হলেও হতে পারে, যদি পরিবর্তন হয় রাত 8টার দিকে যে ক্লাসটা আছে। কারণ কি, কারণ তোমাদের হচ্ছে নামাজের কথাটা তোমরা বলতেছো, তো এই কারণে একটা ব্রেক দিতে লাগতেছে, যার কারণে সময় একটু বেশি লাগতেছে। তো আমি দেখি যদি সম্ভব হয় ক্লাসটা হয়তো একটু আগায় আসতে পারে, আধা ঘন্টা বা এমন কিছু, আর না হলে ক্লাসটা যদি আগায় আসে ক্লাসটা আমি তোমাদের জানাই দিব। আর যদি 8টার দিকে হয় তাহলে তো হইলই, আর আগায় আসলে আমাদের পেজে হচ্ছে আপডেটটা দিয়ে দেওয়া হবে, তোমরা একটু আপডেটটা দেখে নিবা। অলরেডি আমি 3টার ক্লাসে অলরেডি জানাই দিব তোমাদের। এখন যেটা কথা, তোমরা যদি দেখি যে উল্টাপাল্টা কমেন্ট করছো 3টার ক্লাসে, তাহলে ভাই আমি আর ক্লাস নিব না, যেটা সোজা সাপটা কথা। এখন বলো, আমরা যে প্রথম অধ্যায় পড়লাম আর দ্বিতীয় অধ্যায় পড়লাম, তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা বলো ভাই? একেবারে ক্লিয়ার হওয়ার দরকার নাই, মোটামুটিও যদি ক্লিয়ার হয় ভাই তাও অ্যান্সার করে আসতে পারবো, কোনো সমস্যা নাই। মোটামুটি ক্লিয়ার বলবা, যাই বলো ক্লিয়ার হয়েছে তো? নিঝুম দাস, একটা অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে এইটা রাতের বেলা যদি ক্লাস নিই তখন বলে দিব, তোমাদের উপরে ডিপেন্ড করবে রাতে ক্লাস নিব কি নিব না। তোমরা এখন বলো যে 1 আর 2 অধ্যায় যে আমরা যে পড়লাম, আমরা যে 2টা অধ্যায় পড়লাম, এই 2টা অধ্যায় তোমাদের কি অবস্থা? দেখো এখানে আবার আরেকটা কথা, দেখো এখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু আরেকটা লাস্টে পিডিএফ এ কিন্তু একটা চমক আছে লাস্টে, এই যে এটা এখন দেখাবো, লাস্টে কিন্তু সাজেশন দেওয়া আছে। এই যে দেখো, আমি ফার্স্ট পেপারে সাজেশন দিছিলাম না, সেকেন্ড পেপারেও সাজেশন দেওয়া আছে। এখানে কোনটা নিয়ে কি কি পড়বা, তারপর কোন অনুপপত্তিগুলো ইম্পর্টেন্ট, দেখো যেগুলোতে 3 স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো 2 স্টার 1 স্টার 2 স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে কি আমি একদম দিয়ে দিছি, দেখো সাজেশন দেওয়া আছে, দেখো সাজেশন দেওয়া আছে। এমনকি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট, যেটা আমাদের ফার্স্ট পেপার থেকে কিন্তু আমাদের কমন পড়ছিল, সেই সেগমেন্টটা যুক্ত করে দিছি, যে যেইটা তোমাকে পড়তেই লাগবে। দেখো সেখানে যৌক্তিক বিভাগ আছে, দ্বিকোটিক বিভাগ আছে, অঙ্গগত গুণগত বিভাগ আছে, সংকর বিভাগ আছে, যেগুলো তোমার পড়তেই লাগবে। এটা গেল দ্বিতীয় অধ্যায়। এখন গতকালকে প্রথম অধ্যায়ে সাজেশনটা ছিল না, সেজন্য আমি এই পিডিএফ এ প্রথম অধ্যায়ে সাজেশনটাও দিয়ে দিছি। দেখো এই যে কেউ আবার ওই যে শেষ হয়ে গেছে দেখে আবার বললিও না যে এখানে সাজেশন নাই, দেখো সাজেশন দিয়ে রাখছি। কি কি পড়তে লাগবে প্রথম অধ্যায়ের, দেখো যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য, সংজ্ঞার নিয়ম আর নিয়মজঙ্গল অনুপত্তি, কোন অনুপত্তিগুলো ইম্পর্টেন্ট, দেখো অতিব্যাপকটা ইম্পর্টেন্ট, রূপকটা ইম্পর্টেন্ট, তারপর দেখো চক্রক ইম্পর্টেন্ট, নৈর্থক ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিছি, এগুলা সব দিয়ে দিছি ভাই। আর যা পড়তে লাগবে দেখো এখানে দেওয়া আছে, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা আর এদের মধ্যে পার্থক্য, রূপক, চক্রক, নৈর্থক আর অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, সব দিয়ে দিছি। কালকে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে তো, বারবার বলতেছি ক্লাস শেষ হইলে যেইখানে তুমি ক্লাসটা করছো সেইখানে পিন পয়েন্টে পিডিএফটা দেওয়া থাকে, মানে আমাদের গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকে, ওইখান থেকে ওইটাতে ঢুকলে তোমরা পিডিএফ পেয়ে যাবা। ওইখানে লজিক সেকেন্ড পেপার বলতে একটা কি আছে, ফোল্ডার আছে। তার মানে কি সাজেশন ডান, সাজেশনও দিয়ে দিছি, দেখো পিডিএফ এ সাজেশনও দিয়ে দিছি। এখন বলো থার্ড চ্যাপ্টারের কি উপরে কি ক্লাস নিব নাকি না তোমরা পড়ে নিবা? 3টার দিকে যে ক্লাস আছে থার্ড চ্যাপ্টারের উপরে, 3টার দিকে যে ক্লাস আছে থার্ড চ্যাপ্টারের উপরে, বলো
আমি কি থার্ড চ্যাপ্টার পড়াবো বলো? আমি কি থার্ড চ্যাপ্টার পড়াবো? আচ্ছা, যারা ইউটিউবে আসো, ইউটিউবে যারা আসো তাদেরকেও কিন্তু ইউটিউবে পিডিএফ দেওয়া হয়, তাদেরকেও ইউটিউবে পিডিএফ দিয়ে দেওয়া হয়। তো আমাদের সব জায়গাতে দেখবা যে পিডিএফটা দিয়ে দেওয়া হয়, সব জায়গায় পিডিএফটা দিয়ে দেওয়া হয়। এই যে যেমন এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটাও দিয়ে দেওয়া হবে, এই পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। ক্লাস শেষ হইলেও তোমরা হচ্ছে এখানে এসে চেক করলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা, গুগল ড্রাইভের লিংকটা দেওয়া থাকবে, পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখি আমি 3টার দিকে ক্লাসটা নিব, নিয়ে যদি দেখি যে না তোমরা হচ্ছে মন দিয়ে ক্লাস করতেছো, ভাই দেখো পরীক্ষা কি আমার, ভাই বলো আমি তো এটা এটা মানে কি বলো, এটা তো পার করে আসি। তো তো পরীক্ষা তো ভাই তোমাদের, এখন তোমাদের মধ্যে যদি এই যে এখন যদি তোমাদের পরীক্ষা পরশুদিন, তোমরা যদি ভাই এখন যদি আসে যদি সিরিয়াসনেস তোমাদের মধ্যে যদি ভাই কাজ না করে, ভাই তোমরা যদি এখানে আসে যদি এইভাবে যদি উল্টাপাল্টা কমেন্ট করো, তাহলে আমার এত ভাই সিরিয়াস হওয়ার কি দরকার আমাকে বলো তো, আমার কোন ঠেকাটা পড়ছে আমাকে তুমি বলো তো। তাও যে এই যে দেখো আমি যে না মানে কম ঘুমায় তোমাদের জন্য যে এই যে কষ্ট করতেছি ক্লাস নিচ্ছি, তো দেখো আমাকে কি করতে লাগে, আমাকে স্লাইড তৈরি করতে লাগে। এখন আমি কি কারো পক্ষে কোনোদিনও কি দেখো যদি প্রিপারেশন না দেয়, তোমরা যে প্রিপারেশন নাও না তার থেকে আমাদের আরো বেশি প্রিপারেশন নিতে লাগে। এই যে তোমাদেরকে এতেও আমাদের বুঝাইতে লাগে, তাই না? তো আসলে কোনভাবে বুঝাইলে তোমরা বুঝতে পারবা সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে লাগে, আমাদের ওইভাবে স্লাইড তৈরি করতে লাগে। আমাদের কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকমের স্টুডেন্ট আছে, আমাদের এখানে কি কেউ আছে একটু কম বুঝে, কেউ আছে একটু বেশি বুঝে, কেউ আছে মাঝারি বুঝে। যে কম বুঝে আমাকে কিন্তু তার কথা চিন্তা ভাবনা করেই আমাদের লেকচার দিতে আসতে লাগে। তো তার জন্য এই ব্যাপারটা যতটা সহজ করা যায় সেভাবে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করতে লাগে। তো এগুলো কি এমনি এমনি মাথা থেকে বের হয়, আমাদের চিন্তা ভাবনা করতে লাগে, আমাকে স্লাইড তৈরি করতে লাগে, ওইভাবে প্ল্যানিং মতো স্লাইড বসাইতে লাগে। তো এগুলো কি কম ব্যাপার? গতকালকে আমি তোমাদের কয়টা 10টা পর্যন্ত ক্লাস নিচ্ছি না, 10টা পর্যন্ত ক্লাস নেওয়ার পরে তোমাদের এই স্লাইড নিয়ে কাজ করছি। তো এই স্লাইড নিয়ে যে কাজ করছি, তো এখানে তো আমাকে অনেক কিছু জিনিস অ্যাড করতে লাগছে বলো বা যাই বলো, আমার তো এই জিনিসগুলো হচ্ছে বসাইতে লাগছে। এগুলো বসাইতে বসাইতে আমি প্রতিদিনই ঘুমাইতে যাই 4টা বা 5টার দিকে। তারপর দেখো সকালবেলা 10টার দিকে আমার কি ঠেকা পড়ছিল, চাইলেই তো আমি দুপুরবেলা নামাজের পরে ক্লাস দিতে পারতাম। হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিকগুলো 1 ঘন্টায় পড়াই দিতে পারতাম তোমাদের। তো আমার সকাল 10টার দিকে ক্লাস দেওয়ার কি দরকার ছিল আমাকে বলো তো? তা আমি যদি এইভাবে কষ্ট করে ক্লাস নিতে পারি, তাহলে তোমরা হচ্ছে কেন হচ্ছে তোমরা ধরো ক্লাস মনোযোগ দিয়ে করো না? আমি তো দেখি তোমাদের থেকে আমিই বেশি সিরিয়াস। তো এইটা তাহলে আমার সিরিয়াস হয়ে লাভ আছে? সিরিয়াস তো হইতে লাগবে তোমাদের, তাই না? আচ্ছা, তাহলে আজকে তাহলে এখান পর্যন্তই। আমি এই পিডিএফটা এখন দেওয়া থাকবে, কষ্ট করে দেখো এখন বাজে 11:30। তো 1 ঘন্টা একটু পিডিএফটা পড়ে নিবা, যা যা পড়াইলাম খুব বেশি আমি পড়ানোর পরে খুব বেশি মানে ওভাবে পড়ানোর দরকার নাই, পড়ে নিয়ে তারপর হচ্ছে যারা যারা নামাজে যাওয়ার তারা হচ্ছে গোসল করে নামাজে চলে যাবা। মেয়েরা তো হচ্ছে বাসায় নামাজ পড়বা, আর কি খাওয়া দাওয়া হচ্ছে করে নিবা। তো ঠিক আছে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম।